আসসালামু আলাইকুম। তো আমরা অলরেডি উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় কোষ রসায়নের শর্করা টপিকটা শুরু করছি। অলরেডি তোমার 3টা ক্লাস হয়ে গেছে, আজকে শর্করার লাস্ট ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে আমরা শর্করা টপিকটা শেষ করব। তো আমি গত ভিডিওতে তোমার শর্করার যে সেকেন্ড পার্টটুকু আছে ওইটুকু দাগাই দিছিলাম। তো দাগাই যতটুকু দিছি তার হাফ হলো গত ক্লাসে আলোচনা করে ফেলছি, আজকে বাকি যতটুকু আছে অতটুকু আলোচনা করে শর্করা টপিকটা শেষ করবো। তো কথা না বাড়াই আমরা শুরু করি। তো আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে পলিস্যাকারাইড পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম, পলিস্যাকারাইড টপিক পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি শ্বেতসার বা স্টার্চ থেকে শুরু করব। তো আজকে আমার আলোচনার বিষয় কি, আলোচনার প্রথম বিষয় হলো স্টার্চ বা শ্বেতসার। স্টার্চ বা শ্বেতসার, এটা হলো আজকে আমার আলোচনার বিষয় হলো স্টার্চ বা শ্বেতসার। তো এটা কি, এটা হলো তোমার ওয়ান কাইন্ড অফ পলিস্যাকারাইড। এটা আমরা সবাই জানি কি, এটা হলো তোমার ওয়ান কাইন্ড অফ পলিস্যাকারাইড। তো এটা কি, এটা হলো অনেকগুলা গ্লুকোজ দ্বারা গঠিত। এটা সম্পর্কে মোটামুটি তোমরা সবাই জানো। তো এই যে গ্লুকোজ, তো গ্লুকোজ কি, গ্লুকোজ হলো তোমার এই যে গ্লুকোজ 6 কার্বন আলো গ্লুকোজ হয়। 6 কার্বন আলো গ্লুকোজ, একটা দুইটা তিনটা চারটা 6 কার্বন আলো গ্লুকোজ। তো এই গ্লুকোজ হয়, তো গ্লুকোজের আবার তোমার হলো আলোক সক্রিয়তার দিক থেকে আবার গ্লুকোজ দুই টাইপের হয়। কিভাবে দুই টাইপের, যে গ্লুকোজের যে 5 নাম্বার কার্বনটা থাকে, এর যে এইদিকে ওএইচ আর এইচ এরকম থাকলে এটা হলো তোমার ডি গ্লুকোজ হয়। এরকম হলে এটা হলো তোমার ডি গ্লুকোজ হয়। আর এরকম যদি থাকে, এইদিকে ওএইচ থাকে আর এদিকে যদি এইচ থাকে, তাহলে এটা হলো তোমার এল গ্লুকোজ হয়। এল গ্লুকোজ হয়। তো এই আলোক সক্রিয়তার দিক থেকে এই গ্লুকোজকে কি তোমার দুই ভাগে ভাগ করা যায়। তো এই যে ডি গ্লুকোজ যেটা, এই যে ডি গ্লুকোজ, এই যে ডি গ্লুকোজ আছে, এই ডি গ্লুকোজ কি, এই ডি গ্লুকোজের আবার স্ট্রাকচার ওয়াইজ দুই টাইপের স্ট্রাকচার। অর্থাৎ এটা আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো একটা সরল স্ট্রাকচার বা সরল স্ট্রাকচার। তো আরেকটা স্ট্রাকচার আছে যেটা কি, যেটাকে তোমার রিং স্ট্রাকচার বলা হয়। এটা অনেকটা এরকম টাইপের হয়, কিরকম হয়, এরকম কিছু একটা এরকম টাইপের হয় রিং স্ট্রাকচার। তো এই যে রিং স্ট্রাকচার আছে, এখন এই রিং স্ট্রাকচার আবার দুই টাইপের হয়, এটা আলফা হয় বা বিটা হয়। আলফা বা বিটা হয়। তো যেই ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার আলফা ধরনের ওটাকে তোমার আলফা ডি গ্লুকোজ বলা হয়, আলফা ডি গ্লুকোজ। আর যেটা হলো তোমার বিটা ধরনের ওটা হলো বিটা ডি গ্লুকোজ। এখন এইগুলো তোমাদেরকে কেন বলা হয়, এগুলো তোমাদেরকে বলাই যে স্টার্চ বা শ্বেতসার, এই স্টার্চ বা শ্বেতসার। আর হলো তোমার একটু পরে আমরা কি পড়বো, সেলুলোজ পড়বো, সেলুলোজ পড়বো, সেলুলোজ পড়বে। তো এরা দুইজনই তোমার গ্লুকোজ দ্বারা গঠিত, দুইজনই হলো তোমার গ্লুকোজ দ্বারা গঠিত। শুধু এরা দুইজন না, তোমার এরপরে আমরা গ্লাইকোজেন পড়বো, গ্লাইকোজেন পড়বো। এই গ্লাইকোজেন এরা সবাই তোমার গ্লুকোজ দ্বারাই গঠিত। বাট কি, এই যে স্টার্চ বা শ্বেতসার এটা হলো আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। এই সেলুলোজ হলো তোমার বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। আর এটা কি, এটা হলো তোমার আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। অর্থাৎ এই দুইটা, তুমি দুইটাই গ্লুকোজ দ্বারা গঠিত, একটা আলফা ডি গ্লুকোজ আর একটা হলো বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। আবার এইটা দুইটাই আবার আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। তার মানে এদের মধ্যে পার্থক্য কি, পার্থক্য হলো তোমার স্ট্রাকচারে। অর্থাৎ এর স্ট্রাকচারটা একরকম হবে, এর স্ট্রাকচারটা আর একরকম হবে। বাট দুইটার ভিতরে তুমি আলফা ডি গ্লুকোজই পাবা। তো এরকম ভাবে তোমার হলো সবার মধ্যেই গ্লুকোজ থাকে, বাট হলো পরিমাণটা ভিন্ন, পরিমাণ ভিন্ন, গ্লুকোজের টাইপ ভিন্ন, এরকম ভাবে আসলে এটা। তো এই জন্য তোমাদের এই আলফা বিটার কাহিনীটা বোঝানো। তো এই যে স্টার্চ বা শেষ, এরা কি দ্বারা গঠিত, এরা হলো তোমার আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। এটা হলো তোমার আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। এখন এটা সম্পর্কিত তোমাদের কিছু তথ্য প্রথম কথা জানা লাগবে। উদ্ভিদ, উদ্ভিদে কি, এই কাহিনীটাও তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি করে, যে শর্করাটা তৈরি করে সেটা হলো তোমার গ্লুকোজ। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। কিন্তু এই গ্লুকোজটা শুধু পাতায় তৈরি হয়, আর কোনো জায়গায় কিন্তু উদ্ভিদের সালোক সংশ্লেষণ হয় না। তো এখন উদ্ভিদের তো শুধু পাতায় খাদ্য থাকলে হবে না, পুরো বডিতে খাদ্য থাকা লাগবে। এখন তোমার সব শর্করা পুরো বডিতে যাইতে পারে না, অর্থাৎ নড়তে পারে না। একটা স্পেসিফিক শর্করা আছে, সেই শুধু নড়তে পারে, আর কেউ নড়তে পারে না। এই কারণে কি হয়, এই কারণে এই গ্লুকোজটা ওই স্পেসিফিক শর্করা অর্থাৎ সুক্রোজে পরিণত হয়। সুক্রোজে পরিণত হয়ে উদ্ভিদের পুরা দেহে ছড়ায় যায়, উদ্ভিদের মূলে যায়, কাণ্ডে যায়। কাণ্ডে যাওয়ার পরে তোমার মূল আর কাণ্ড যে খাদ্যটা পায় ওটা গ্রহণ করে, এবং পুরা খাদ্য কারোরই লাগে না, সবারই কিছু খাদ্য বেঁচে যায়। ওই যেই খাদ্যটুকু বেঁচে থাকে ওইটা কি করে, ওইটা হলো তোমার হলো সঞ্চয় করে রাখে কি হিসেবে, স্টার্চ হিসেবে। অর্থাৎ যেটুক সঞ্চয় করে ওইটুকু হলো স্টার্চে পরিণত করে রেখে দেয়। অর্থাৎ যেগুলো লাগে না, অর্থাৎ তোমার মূলে ধরো পাতায় গ্লুকোজ তৈরি হয়েছে, দেন গ্লুকোজটা সুক্রোজে পরিণত হয়েছে, সুক্রোজে পরিণত হয়ে কিসে গেছে, মূলে গেছে। এবার মূলে যাওয়ার পরে তোমার মূলের কি লাগছে, ধরো এইখানে যে সুক্রোজটা তৈরি হয়েছে, ওই সুক্রোজের তোমার ধরো 100% সুক্রোজ তোমার কিসে গেছে, মূলে গেছে। তার মধ্যে মূলের কতটুকু, মূল হলো তোমার 30% খাইছে।
30% খাইছে, এখন 70% তো বাদ থাকতেছে। এই 70% সুক্রোজ কি হবে, স্টার্চে পরিণত হবে, স্টার্চে পরিণত হয়ে তোমার মূলে সঞ্চিত থাকবে। এরকম ভাবে আসলে জিনিসটা হয়। তো এখানে তোমার প্রথমে একটা লাইন তোমাদেরকে দাগ দিছি যে ফটোসিনথেসিসে সৃষ্ট চিনির অধিকাংশই পরিবর্তিত হয়ে স্টার্চে পরিণত হয়। এই কথাটা বলার কারণ কি, কারণ এই যে ফটোসিনথেসিসে যে গ্লুকোজ তৈরি হয় তার মধ্যে একদম সামান্য অংশ, ধরো 100% গ্লুকোজ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণে তৈরি হলো, তার মধ্যে মাত্র 30% উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে, আর বাকি 70%ই জমা থাকে। এই জন্য ওই লাইনটা বলছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৃষ্ট চিনির অধিকাংশই হলো তোমার স্টার্চে পরিণত হয়ে যায়, কারণ এই যে 70%ই তো সঞ্চিত থাকতেছে, আর সঞ্চিত থাকার কারণ জন্য অবশ্যই স্টার্চে পরিণত হইতে হবে, এই জন্য ওই লাইনটা বলছে। তারপরে কি, তারপরে তোমার কিছু কথা বলা আছে যে এই মূলত কোথায় এই স্টার্চটা কোথায় জমা থাকে। তো স্টার্চটা কোথায় জমা থাকে এখানে তোমার বলা দিছে, কিসে কিসে থাকে, তোমার বীজে থাকে। অর্থাৎ জিনিসটা আসলে কি, জিনিসটা হলো তোমার ধরো উদ্ভিদ, এখন উদ্ভিদের কি, উদ্ভিদ হলো এই যে সঞ্চয় করে রাখে। হ্যাঁ, তোমার মূলে কিছু সঞ্চয় আছে, তোমার হলো মানে মানে জিনিসটা এরকম, ধরো এই যে গ্লুকোজ, গ্লুকোজ সুক্রোজ হিসেবে উদ্ভিদের বিভিন্ন জায়গায় যায়, সুক্রোজ হিসেবে উদ্ভিদের বিভিন্ন জায়গায় যায়। এখন জায়গায় যাওয়ার পরেও ধরো এই যে গ্লুকোজ, গ্লুকোজ তৈরি হয়েছে 100%, 100% তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে কি তোমার 30% হলো উদ্ভিদ কি করেছে, 30% হলো উদ্ভিদ হলো তোমার হলো খাদ্য হিসেবে গ্রহণ করছে, আর 70% হলো কি তোমার হলো বেঁচে আছে, বা মানে উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে না। এখন কাহিনী কি হয়, উদ্ভিদ তোমার 100%ই সুক্রোজে পরিণত করে না, ধরো 50% হলো সুক্রোজে পরিণত করছে, পরিণত করার পরে এই যে 50%-এর 30% হলো উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে ফেলছে, আর 20% তোমার জায়গায় জায়গায় সঞ্চিত আছে। তোমার কিছু হলো তোমার হলো মূলে সঞ্চিত আছে, কিছু কাণ্ডে সঞ্চিত আছে, বাট এইখানে কিন্তু এখনো 50% বাদ আছে। এই 50% উদ্ভিদ কি করে, এই 50% দিয়ে উদ্ভিদ হলো ফল তৈরি করে। অর্থাৎ উদ্ভিদে যে ফল তৈরি করে, তারপরে হলো বীজ তৈরি করে, এগুলো তৈরি করার কারণ হলো উদ্ভিদের খাদ্যটা, খাদ্যটা সঞ্চয় করে রাখার জন্য। মূলত উদ্ভিদের যে ফল বীজ এগুলো তৈরি করে, কারণ উদ্ভিদের এই যে খাদ্যটা সঞ্চয় করে রাখার জন্য, এটাই মূলত কারণ। তো এই যে 50% উদ্ভিদ ডাইরেক্টলি সঞ্চয় করে। তো এখানে একটা লাইন বলা আছে যে বীজ ফল কন্ড প্রভৃতিতে স্টার্চ জমা থাকে, অর্থাৎ স্টার্চ মেইনলি ওইগুলাতে, সব জায়গায় স্টার্চ আছে বাট মেইনলি ওইগুলাতে মানে পুরোপুরি স্টার্চ। অর্থাৎ ওই যে আমরা যেগুলো খাই উদ্ভিদের ফিল ফল, তারপরে কন্দ, কন্দ আসলে তোমার হলো কন্দ আসলে মূলত তোমার হলো ভূনিম্নস্থ কাণ্ড, অর্থাৎ আলু ওয়ান কাইন্ড অফ কন্ড, আলু হলো ওয়ান কাইন্ড অফ কন্ড, কারণ কি আলু কিন্তু তোমার ইসের নিচে থাকে, মাটির নিচে থাকে, এবং আলুকে কিন্তু তুমি ওরকম ভাবে ফল বলতে পারবা না, আলুকে কিন্তু ফল বলতে পারবে না, আলুকে তোমার কন্দ বলা হয়, মানে এটা ওয়ান কাইন্ড অফ ভূনিম্নস্থ কাণ্ড, বাট এটা আমরা খাদ্য হিসেবে খাই কারণ এখানে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। এই কারণে তাহলে উদ্ভিদের কোথায় কোথায় স্টার্চ জমা থাকে, বীজ ফল কন্দ এইগুলাতে মেইনলি থাকে, মূলেও আছে কাণ্ডেও আছে, বাট মেইনলি বীজ ফল কন্দ এইগুলাতে তোমার বেশি স্টার্চ আছে। তো এই হলো জিনিস, এই হলো কাহিনী। তো এটা হলো তোমার মেইন কাহিনী। তো এখানে আরেকটা লাইন আছে কি, স্টার্চের হাইড্রোলাইসিস করলে বা আর্দ্র বিশ্লেষণ করলে, স্টার্চের হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র বিশ্লেষণ মানে ধরো এই যে আমার স্টার্চ, স্টার্চ, স্টার্চ কি দ্বারা তৈরি হয়, তোমার অনেকগুলো আলফা ডি গ্লুকোজ, অসংখ্য আলফা ডি গ্লুকোজ একত্রিত হয়ে তোমার স্টার্চটা তৈরি হয়, ভালো কথা। এখন কি এর হাইড্রোলাইসিস করলা বা এর সাথে পানি তৈরি করলা, পানি যুক্ত করলা, পানি যুক্ত করলে কি হবে, পানি যুক্ত করলে এটা আবার কি হবে, এইটা হলো তোমার আবার হলো আলফা ডি গ্লুকোজে পরিণত হয়ে যাবে। এর সাথে যদি তুমি পানি যুক্ত করো তাহলে এরা আবার কি আলফা ডি গ্লুকোজে পরিণত হবে। কেন হবে তোমাদেরকে আমি আগেই বলছি যে আসলে প্রসিডিওরটা কি, এই যে এরকম অনেকগুলা কার্বনের মনোস্যাকারাইড থাকে, একদিকে এইচ আরেকদিকে ওইচ, এরকমই তো থাকে। আরেকটা আছে আরেকটা আছে একদিকে এইচ আরেকদিকে ওইচ, এরকমই তো থাকে, তাই না? এখন কি হয়, এখন হলো এখান থেকে তোমার কি হয়, এখান থেকে দুইটা চলে যায়, এখান থেকে তোমার দুইটা বেরোয় যায়, বেরোয় যায় কি হয়, এখানে তোমার গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়, তৈরি হয় যে পানিটা বের হয়ে যায়, ওইচ আর এইচ মিলে পানি তৈরি করে, সেম ওয়েতে আবার আসে, আবার এখানে ওইচ আর এইচ মিলে কি হয়, পানি তৈরি হয়, এরকম ভাবে পানি বের হইতে হইতে তোমার পুরো একটা পলিস্যাকারাইড তৈরি হয়। এখন কাহিনী হলো কি, কাহিনী হলো তোমার এই পানিগুলো সরাই তো তোমার এই গ্লাইকোসাইডিক বন্ধনটা তৈরি হচ্ছে। এখন তুমি কি করলা, তুমি ধরো এই যে স্টার্চটা, স্টার্চটা কি, স্টার্চটা ধরো 1000টা, 1000টা গ্লুকোজ দিয়ে তৈরি, 1000টা গ্লুকোজ দিয়ে তৈরি, তার মানে কি এখান থেকে কি, এখান থেকে তোমার হলো 999টা, 999টা পানি বের হয়েছে, 999টা পানি বের হয়েছে, বের হয়ে কি হয়েছে, 999 অণু পানি বের হয়ে তোমার হলো এই স্টার্চটা তৈরি হয়েছে, 1000 গ্লুকোজ থেকে 999টা পানি বের হয়ে তোমার মূলত স্টার্চটা তৈরি হয়েছে ধরো। এখন কি হয়েছে, তুমি আবার এই 999টা পানি এর সাথে যুক্ত করে দিচ্ছ, যুক্ত করলে কি হবে, যুক্ত করলে ওই গ্লাইকোসাইডিক বন্ধন ভেঙে ওই জায়গায় ওই সেই যুক্ত হয়ে জিনিসগুলা কি হবে, জিনিসগুলো আবার আলফা ডি গ্লুকোজ হয়ে যাবে।
অর্থাৎ আমার আবার এই সরি 1000টা গ্লুকোজ আবার তৈরি হয়ে যাবে। এই হলো কাহিনী। তো এইখানে ওই কথাটা বলছে যে স্টার্চকে হাইড্রোলাইসিস করে, হাইড্রোলাইসিস করা মানে পানি যোগ, পানি যোগকে তোমার হাইড্রোলাইসিস বলা হয়। হাইড্রোলাইসিস কি পানি যোগ, এই হলো কাহিনী। তো ওইটাই স্টার্চকে হাইড্রোলাইসিস করলে কি করে আলফা ডি গ্লুকোজ পাওয়া যায়, কারণ কি হচ্ছে পানি হারাই গেছিল, ওই পানি আবার যুক্ত হচ্ছে, এই হলো কাহিনী। কিন্তু এখানে স্টার্চের গঠন সম্পর্কে একটা লাইন আছে, এটা তোমরা একটু এমসিকিউ হিসেবে মাথায় রাখবে। অর্থাৎ আমার যে স্টার্চটা তৈরি হয় না, এটা আসলে তোমার একদম ডাইরেক্টলি অনেকগুলো গ্লুকোজ দ্বারা তৈরি হয় না। মানে কাহিনীটা এরকম হয়, হলো তোমার স্টার্চে কি হয়, স্টার্চে হলো তোমার হলো 22 ভাগ, সরি ওইরকম ভাবে বলি না, ধরো অ্যামাইলোস, অ্যামাইলোস অ্যামাইলোস আর হলো অ্যামাইলোপেকটিন। এই এই দুইটা হলো দুইটা পলিস্যাকারাইড, দুইটা পলিস্যাকারাইড এই দুইটা হলো তোমার পলিস্যাকারাইড, অ্যামাইলোস একটা পলিস্যাকারাইড আর অ্যামাইলোপেকটিন একটা পলিস্যাকারাইড। এরা হলো তোমার অনেকগুলো মনোস্যাকারাইড দ্বারা গঠিত। এখন স্টার্চের গঠনটা তোমার ডাইরেক্ট গ্লুকোজ দ্বারা হয় না। প্রথমে কি হয়, প্রথমে তোমার অনেকগুলা আলফা ডি গ্লুকোজ মিলে অ্যামাইলেস তৈরি করে, আবার অনেকগুলা আলফা ডি গ্লুকোজ মিলে অ্যামাইলোপেকটিন তৈরি করে। তৈরি করার পরে এই অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের মধ্যে তোমার আবার গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়, বন্ধন তৈরি হয়ে বন্ধন তৈরি হয়ে দেন হলো আমার এই যে স্টার্চটা আসে। অর্থাৎ স্টার্চের গঠনটা অত সিম্পল না। স্টার্চের গঠনটা কি, স্টার্চের গঠনটা অত সিম্পল না। স্টার্চে প্রথমে কি হয়, প্রথমে অনেকগুলো পলিস্যাকারাইড মিলে অ্যামাইলোজ তৈরি হয়, অনেকগুলো পলিস্যাকারাইড মিলে অ্যামাইলোপেকটিন তৈরি হয়। তৈরি হওয়ার পরে এই অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন আবার গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে আমার মূলত স্টার্চ বা শ্বেতসারটা তৈরি করে। এই জন্য এখানে কথা বলছে, এখন স্টার্চে তোমার হলো অ্যামাইলোপেকটিনের পরিমাণ বেশি, অ্যামাইলোপেকটিনের পরিমাণ বেশি। অর্থাৎ এরকমও না যে তোমার একটা অ্যামাইলোপেকটিন মিলে স্টার্চ গঠিত, অর্থাৎ অনেকগুলো অ্যামাইলোপেকটিন তৈরি হয়, অনেকগুলো অ্যামাইলোপেকটিন তৈরি হয়ে দেন হলো অনেকগুলো অ্যামাইলোজ তৈরি হয়, অনেকগুলো অ্যামাইলোজ তৈরি হয় দেন তাদের মধ্যে আবার গ্লাইকোসাইডিক বন্ধনে স্টার্চটা তৈরি হয়। এখন কথা হলো তোমার স্টার্চে তোমার হলো অ্যামাইলোপেকটিন বেশি তৈরি হয়, স্টার্চে কি তৈরি হয়, অ্যামাইলোপেকটিন বেশি তৈরি হয়। এই জন্য তোমার পুরা স্টার্চে ধরো স্টার্চ হলো 100%, তো 100% স্টার্চে তোমার 78% বা 78%, বাংলায় লিখি 100% স্টার্চে তোমার হলো 78%, 78% হলো অ্যামাইলোপেকটিন আর 22% হলো অ্যামাইলোজ অ্যামাইলোজ তোমার 22% হলো অ্যামাইলোজ আর 78% কি, 78% হলো অ্যামাইলোপেকটিন। অর্থাৎ তোমার কি হয়, এই যে স্টার্চটা তৈরি হয় এখানে তোমার এখানে অ্যামাইলোপেকটিন অনেকগুলা তৈরি হয়, আর অ্যামাইলোজ তৈরি হয় বাট অ্যামাইলোপেকটিনের থেকে কম, অনেক কম। দেন হলো এদের মধ্যে হলো তোমার গ্লাইকোসাইডিক বন্ধন টন্ধন হয়ে এরা আবার স্টার্চটা তৈরি করে। তো এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে। এই জন্য স্টার এ হলো মানে এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে স্টার্চ আসলে একবারে তৈরি হয় না, প্রথমে অ্যামাইলোপেকটিন তৈরি হয়, অ্যামাইলোজ তৈরি হয়, তারপর তাদের মধ্যে গঠন হয়ে তোমার হলো এই স্টার্চটা তৈরি হয়। এই জন্য কি, এই জন্য হলো স্টার্চ হলো তোমার শাখান্বিত। স্টার্চ কি, স্টার্চ হলো শাখান্বিত। এই জিনিসটা তোমরা এখন পাবা না, পরে যখন সব পড়বা তখন পাবা। স্টার্চ হলো তোমার শাখান্বিত। শাখান্বিত বলতে কি, শাখান্বিত বলতে গাছের শাখা ছিল না, গাছের এই যে ডালপালা এরকম এরকম ডালপালা, তো স্টার্চও এরকম। অর্থাৎ স্টার্চের তোমার গঠনটা এরকম সোজা না, স্টার্চের গঠনটা ধরো একটা মনোস্যাকারাইড আর একটা মনোস্যাকারাইড আরেকটা মনো এরকম সোজা না। এই যে একটা মনোস্যাকারাইড আছে, আবার এখান থেকে আবার একটা মনোস্যাকারাইড গেল, মনোস্যাকারাইড গেল, তারপরে আবার এখান থেকে আরেকটা মনোস্যাকারাইড গেল, এখান থেকে আরেকটা, এরকম ভাবে তোমার বিভিন্ন শাখা প্রশাখা মিলে এই স্টার্চটা গঠিত। এই জন্য কি স্টার্চ হলো তোমার শাখান্বিত, স্টার্চ কি শাখান্বিত। কিন্তু তুমি যখন সেলুলোজ পড়বা, সেলুলোজ কিন্তু আবার নর্মাল। অর্থাৎ সেলুলোজে এরকম কোনো মানে জাল প্যাচ নেই, সেলুলোজ একদম নর্মাল। অর্থাৎ এই যে এরকম ভাবে অনেকগুলো এই যে গ্লুকোজ একসাথে যুক্ত হয়ে সেলুলোজটা তৈরি হয়, এরকম অনেকগুলো গ্লুকোজ একসাথে সেলুলোজ, এরকম কোনো শাখা টাকা হলো সেলুলোজে নেই। এর জন্য কি সেলুলোজ হলো অশাক, সেলুলোজ কি অশাক, এই হলো বোঝার জিনিস। তোমার হলো এই তোমার স্টার্চ বা শ্বেতসার এরা হলো শাখান্বিত, কারণ কি এখানে তোমার দুইটা পলিস্যাকারাইড দিয়ে এটা গঠিত, দুইটা পলিস্যাকারাইড অ্যামাইলোপেকটিন আর অ্যামাইলোজ, তার মধ্যে অ্যামাইলোপেকটিন বেশি থাকে আর অ্যামাইলোজ কম থাকে। মানে এই বেশি কমের বিষয়টাও আমি একটা টেকনিক দিয়ে মনে রাখতাম। এই দেখো এই অ্যামাইলোজ ওয়ার্ডটা কিন্তু কম্পারেটিভলি ছোট, অ্যামাইলোপেকটিন ওয়ার্ডটা কম্পারেটিভলি বড়, যে বড় তার পরিমাণও বড়, এই জন্য এটা হলো 78%। এইভাবে তোমরা মনে রাখতে পারো, যেহেতু অ্যামাইলোজ থেকে অ্যামাইলোপেকটিন ওয়ার্ডটা বড়, এই যে অ্যামাইলোপেকটিন অ্যামাইলোজ কম্পারেটিভলি বড়, তার মানে এর পরিমাণ বেশি। পরিমাণ কত, 78%। 100 থেকে 78 বাদ দিলে 22% চলে আসে। তো একটা পার্সেন্টেজ মুখস্থ করলে আটটা এমনি চলে আসবে, আর যেহেতু ও বড় তাই ওর পার্সেন্টেজ বড়। তো এরকম ভাবে তোমরা জিনিসটা মনে রাখতে পারো। আর এইভাবে যেহেতু দুইটা পলিস্যাকারাইড দ্বারা গঠিত, এই জন্য স্টার্চ কি, স্টার্চ শাখান্বিত, কারণ কি ওর হলে মানে মেইন যেই চেইন, ওই চেইনের সাথে অনেক শাখা চেইন থাকে। বাট সেলুলোজ কি, সেলুলোজ হলে স্টার্চের উল্টা, তার মানে এর মধ্যে কোনো শাখা থাকবে না, এটা একদম নর্মাল। তো এমনি কিন্তু তোমরা সেলুলোজ স্টার্চের আরেকটা বৈশিষ্ট্য পড়ে ফেলতে পারতেছো।
মানে এখানে তোমার স্টার্সের একটা আণবিক সংকেত দিয়ে আছে, তো এই সংকেতটা তোমরা একটু মাথায় রাখো। এই সংকেতটা মানে নর্মাল আমরা ধরো মনোস্যাকারাইড ডাইস্যাকারাইডের সংকেতগুলো আমরা এমনি জানি, বাট এই সংকেতটা আমাদের তেমন একটা প্র্যাকটিস করা হয় না, বাট তোমরা একটু জেনে রাখবা। এই সংকেতটা কি? এই সংকেতটা হলো C6H10O5N। সংকেতটা কি? C6H10O5N। তো এটাও কিন্তু অত কঠিন না, এই 6টা কার্বন, 5টা অক্সিজেন, 10টা হাইড্রোজেন। সামা মনে রাখবা যে কার্বন যেই কয়টা থাকে, অক্সিজেন তার একটা কম থাকে, অক্সিজেনের ডবল হলো হাইড্রোজেন থাকে। এরকম ভাবে তোমরা যেভাবে মনে রাখতে সুবিধা হয় তোমরা ওইভাবে এই জিনিসটা মনে রাখবা। 6টা কার্বন, 5টা অক্সিজেন, 10টা হাইড্রোজেন। এবার সংকেতটা মাথায় রাখবা। তো সংকেতটা জানলাম। তারপরে হলো তোমার কি, তারপরে হলো তোমার 2টা এমসিকিউ দিয়ে আছে। তোমার গোল আলুর স্টার্চ কণিকা সবচেয়ে বড়। তো এই 2টা জিনিস একটু তোমরা মাথায় রাখো। স্টার্চ কণিকা, এই স্টার্চ কণিকা এটা সবচেয়ে বড়, সবচেয়ে বড় কিসে? গোল আলুতে, গোল আলুতে। আর এটা সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট কিসে? তোমার হলো চালে। সবচেয়ে ছোট কিসে? চালে। তো এই দুইটা তোমরা মাথায় রাখবে। এই স্টার্চ কণিকা, অর্থাৎ স্টার্চ তো ওয়ান কাইন্ড অফ কণা টাইপ, মানে স্টার্চকে তুমি ভাঙতে 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 একটা কণা টাইপ পাবা। তো ওই কণাটা তোমার হলো চালের ক্ষেত্রে অনেক ছোট হয়, মানে সবচেয়ে ছোট হয়, আর গোল আলুর ক্ষেত্রে সবচেয়ে বড় হয়। তো এটাও তো বুঝে পড়ার কিছু না, তোমার একটু মুখস্থ করা লাগবে যে স্টার্চ কণিকা সবচেয়ে বড় গোল আলু, আর সবচেয়ে ছোট হলো চাল। তো এটা এমনি মনে রাখতে পারবো যে একটা আলু অনেক বড় হয় আর একটা চালের দানা একদম ছোট হয়। তার মানে কি, যে বড় তার স্টার্চ কণিকাও বড়, আর যে ছোট তার স্টার্চ কণিকাও ছোট। এরকম ভাবে তোমরা মনে রাখতে পারবে। সবচেয়ে বড় স্টার্চ কণিকা গোল আলুর, আর সবচেয়ে ছোট স্টার্চ কণিকা কার? চালের। সবচেয়ে ছোট স্টার্চ কণিকা কার? চালের। তো এমনি তোমরা জিনিসগুলো মাথায় রাখবে, মানে এই 2টা জিনিস তোমার এমসিকিউর জন্য মাথায় রাখা লাগবে, সবচেয়ে বড় গোল আলু আর সবচেয়ে ছোট কত? কার? চালের। তো এই হলো তোমার 2টা এমসিকিউ গেল। এরপরে তোমার স্টার্চের ধর্ম বা বৈশিষ্ট্য। তো ধর্ম বা বৈশিষ্ট্য পড়ার জন্য আমাদের আবার সুগার নন সুগারে চলে যাবে। তা আমি তোমাদেরকে নন সুগার পড়াইছি, তো নন সুগারের মধ্যে কারা আছে? নন সুগারের মধ্যে আছে আমার পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড নন সুগারের মধ্যে কারা আছে? নন সুগারের মধ্যে আছে আমার পলিস্যাকারাইড। এখন নন সুগারের বৈশিষ্ট্য কি? নন সুগারের বৈশিষ্ট্য হলো সব হীন। নন সুগারের বৈশিষ্ট্য হলো সব হীন। হীন মানে কি? গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন। সব হীন কি? গণ্য, বন্ধ, ধান, কি বলে, গন্ধ, বর্ণ, স্বাদ, সবই। নন সুগার কি? নন সুগার হলো হীন, গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন। তারপরে বৈশিষ্ট্য কি? এরা হলো তোমার পাউডার জাতীয়, এরা পাউডার জাতীয়, পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। এগুলো হলো নন স্যাকারাইডের বৈশিষ্ট্য, সরি নন সুগারের বৈশিষ্ট্য। আর নন সুগার মানে পলিস্যাকারাইড, অর্থাৎ পলিস্যাকারাইডের বৈশিষ্ট্য এগুলো সব হীন, পাউডার জাতীয়, পানিতে অদ্রবণীয়। সবহীন, পাউডার জাতীয়, পানিতে অদ্রবণীয়। এইগুলা হলো তোমার পলিস্যাকারাইডের বৈশিষ্ট্য। যেহেতু পলিস্যাকারাইডের বৈশিষ্ট্য, তার মানে এইগুলাই হলো আমার স্টার্চের বৈশিষ্ট্য। এইগুলা কিসের বৈশিষ্ট্য? এইগুলাই হলো আমার স্টার্চের বৈশিষ্ট্য। তো এখানে তোমাদের একটা জিনিস একটু খেয়াল রাখা লাগবে তোমার সেলুলোজের ক্ষেত্রে। সেলুলোজের ক্ষেত্রে কি? সেলুলোজের ক্ষেত্রে হলো, সেলুলোজের ক্ষেত্রে, সেলুলোজের ক্ষেত্রে এই যে এই বৈশিষ্ট্যটা পাউডার জাতীয়, এটা আবার সেলুলোজের ক্ষেত্রে খাটে না। সেলুলোজ কি? তোমার ফাইবার জাতীয়, ফাইবার জাতীয় বা আঁশ জাতীয়, বাংলায় আঁশ বলে, আঁশ জাতীয়। এটা তুমি একটু সেলুলোজের ক্ষেত্রে তোমার আলাদাভাবে মাথায় রাখা লাগবে যে সবার, সব পলিস্যাকারাইডই পাউডার জাতীয়, শুধুমাত্র সেলুলোজ কি? সেলুলোজ হলো ফাইবার বা আঁশ জাতীয়। সেলুলোজ কি? সেলুলোজ হলো ফাইবার বা আঁশ জাতীয়। এটা একটু মাথায় রাখবে। আর দ্রবণীয়তা যদি দেখো, তোমার যত পলিস্যাকারাইড আছে সবাই হলো সবকিছুতে অদ্রবণীয়, সবকিছুতে অদ্রবণীয়, সবকিছুতে অদ্রবণীয়। অর্থাৎ শুধু পানি এরকম না, বাকি দুনিয়ায় যত কিছু আছে, অ্যালকোহল হোক, ইথার হোক, দুনিয়ার সবকিছুতে অদ্রবণীয় হলে আমার পলিস্যাকারাইড। তো এইভাবে তোমরা এই 2টা জিনিস আলাদাভাবে মনে রাখবে যে নন সুগারের বৈশিষ্ট্য মানে পলিস্যাকারাইডের বৈশিষ্ট্য। অর্থাৎ এই যে হীন, নন সুগারের বৈশিষ্ট্য হীন, গণ্যহীন, বন্ধহীন, স্বাদহীন। এটা কি? পাউডার জাতীয়, এটা কি? পানিতে অদ্রবণীয়। তার মানে কি? স্টার্চের বৈশিষ্ট্য এটা, সেলুলোজের বৈশিষ্ট্য এটা, হেমিসেলুলোজের বৈশিষ্ট্য এটা, তোমার গ্লাইকোজেনের বৈশিষ্ট্য এটা। শুধু আলাদাভাবে মনে রাখা লাগবে সেলুলোজ কি? সেলুলোজ হলো তোমার পাউডার জাতীয় না, সেলুলোজ হলো তোমার ফাইবার জাতীয়। এটা আলাদাভাবে মনে রাখা লাগবে। আর নন সুগারের বৈশিষ্ট্য পানিতে অদ্রবণীয়, হ্যাঁ পানিতে অদ্রবণীয় প্লাস সবকিছুতে। এটা তুমি নন সুগারের বৈশিষ্ট্যতে রাখতে পারো, সবকিছুতে অদ্রবণীয়। নন সুগারও সবকিছুতে অদ্রবণীয়, তাহলে আলাদাভাবে মনে রাখবে।
শুধু যে পানিতে অদ্রবণীয় এরকম না, সবকিছুতে অদ্রবণীয় হলো নন সুগার। তার মানে পলিস্যাকারাইড হলো সবকিছুতে অদ্রবণীয়। আর ওদিকে কিন্তু তোমার মনোস্যাকারাইডের তোমার মনো আর ডাই, অর্থাৎ সুগারের ক্ষেত্রে একটু এক্সেপশনাল আছে, ওদের হলো পানিতে দ্রবণীয়, সবাই পানিতে দ্রবণীয়, কিন্তু কেউ আছে আবার অ্যালকোহলে দ্রবণীয়, আবার আংশিক দ্রবণীয়, আবার অদ্রবণীয়, আর বাকি সবকিছুতে অদ্রবণীয়। এরকম ওদের ক্ষেত্রে একটু আলাদা আছে, বাট নন সুগারের ক্ষেত্রে সেম, মানে সবকিছুতে অদ্রবণীয় ইনক্লুডিং পানি, সবকিছুতে অদ্রবণীয়। তো এটা মাথায় রাখবা। আর এই যে এই পয়েন্টটাই, এই যে এইটা মাথায় রাখবা যে সেলুলোজ, সবাই পাউডার জাতীয়, শুধুমাত্র সেলুলোজ হলো ফাইবার জাতীয়। এইভাবে কিন্তু তুমি স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন তিনজনের কিন্তু ম্যাক্সিমাম বৈশিষ্ট্য তোমার পড়া শেষ। তুমি যদি এই জিনিসটা প্রপারলি বোঝো, এদের ম্যাক্সিমাম বৈশিষ্ট্য পড়া শেষ। কেমনে শেষ বলতেছি। তো আমাদের কিন্তু এইগুলার ম্যাক্সিমাম বৈশিষ্ট্য শেষ। আমরা স্টার্চের বৈশিষ্ট্য পড়তে চাই, সেলুলোজের বৈশিষ্ট্য, গ্লাইকোজেনের বৈশিষ্ট্য শেষ করে ফেললাম। এখন প্রথম কথা কি, প্রথম কথা এই যে বলছে বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, পাউডার জাতীয়, অলরেডি পড়ায় ফেলছি। তারপরে কি আছে, পানি, ইথার ও অ্যালকোহলে অদ্রবণীয়, নন সুগার, পানিতে অদ্রবণীয়, দুনিয়ার সবকিছুতে অদ্রবণীয়। গেল 2 নম্বর পয়েন্টে গেল। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টে একটু কাহিনী আছে, 3 নম্বর পয়েন্টে একটু কাহিনী আছে। তো 3 নম্বর পয়েন্টে একটু মাথায় রাখা লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটা হলো তোমার গত, মানে আমাদের বছরের আগের বছরে মেডিকেলে আসছিল এই প্রশ্নটা। তো এই যে আয়োডিন দ্রবণে আবার পলিস্যাকারাইড মানে বিভিন্ন কাজ করে। আয়োডিন দ্রবণে, আয়োডিন দ্রবণে বর্ণ প্রদর্শন করে, বর্ণ প্রদর্শন করে। কারা করে? পলিস্যাকারাইড করে, পলিস্যাকারাইড করে, পলিস্যাকারাইড করে। তো এটা হলো পলিস্যাকারাইডের একটা বৈশিষ্ট্য। তো আমরা তিনটা একসাথে পড়বো, অর্থাৎ আমাদের এই অধ্যায়তে তিনটা জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, গ্লাইকোজেন, সেল হলো তোমার হলো সেলুলোজ, আর হলো স্টার্চ। তো এই তিনটারই আয়োডিন দ্রবণের রং দিয়ে আছে, তো তিনটা একসাথে পড়বো। তো এই আয়োডিন দ্রবণে বর্ণ প্রদর্শন কার কি? স্টার্চ কি? স্টার্চের ক্ষেত্রে তোমার নীল বর্ণ, স্টার্চের ক্ষেত্রে নীল, নীল। বা সেলুলোজের ক্ষেত্রে কি? সেলুলোজ আবার কোনো বর্ণ দেয় না, সেলুলোজের ক্ষেত্রে বর্ণহীন। তারপরে কি? তারপরে আছে হলো তোমার স্টার সেলুলোজ, গ্লাইকোজেন। গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন হলো তোমার লালচে বেগুনি, লালচে বেগুনি। তো এই তিনটা আমরা একসাথে পড়বো, তাইলে কি হবে, আমাদের এই কনফিউশনটা তৈরি হবে না, এই কালারে অনেক কনফিউশন তৈরি হয়। তার মানে কি, তোমার এই যে পলিস্যাকারাইডের একটা বৈশিষ্ট্য, এরা আয়োডিন দ্রবণে বর্ণ প্রদর্শন করে। কে কিরকম দেয়? স্টার্চ নীল, সেলুলোজ বর্ণহীন, আর গ্লাইকোজেন হলো লালচে বেগুনি। এই তিনটা আমরা একসাথে পড়বো, তাহলে কিন্তু আমাদের তিনটারই একটা একটা করে বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে। তো এই তিনটা তোমরা একসাথে পড়ে নিবা। তারপরে এরপরে আরেকটা কমন বৈশিষ্ট্য, আরেকটা কমন বৈশিষ্ট্য কি, তোমার স্টার্চ, স্টার্চ, তারপরে সেলুলোজ, সেলুলোজ, তারপরে হলো তোমার গ্লাইকোজেন, গ্লাইকোজেন। এই তিনটাকে তোমরা যদি ভাঙো, ভাঙার জন্য তোমাদের বিভিন্ন ওয়ে ইউজ করতে পারো, উচ্চ তাপমাত্রা দিতে পারো, উচ্চ তাপমাত্রা দিতে পারো, হাইড্রোলাইসিস করতে পারো, হাইড্রোলাইসিস করতে পারো, যাই করো। ভাঙলে তোমার কি হবে? গ্লুকোজ বেরোবে। কোন গ্লুকোজ বেরোবে ওটা পরের বিষয়, গ্লুকোজ পাওয়া যাবে। তো তোমরা একটা বৈশিষ্ট্য এখান থেকে লিখতে পারো, স্টার্চকে ভাঙলে গ্লুকোজ পাওয়া যায়। এখন হাইড্রোলাইসিসটা লিখবা, এখানে তোমার বইতে উচ্চ তাপমাত্রা আছে, বাট এটা অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যাপ্রোপ্রিয়েট হলো হাইড্রোলাইসিস, কারণ কি ওইখানে তোমার পানির কম আছে, পানি ছাড়া কিন্তু কোনোদিন তোমার গ্লুকোজ হবে না। কারণ কি ওইখানে তুমি যখন হলো এই গ্লুকোজ থেকে স্টার্চটা তৈরি হয়েছে, তখন পানি বাদ গেছে, তোমার পানি লাগবে, তো তোমরা হাইড্রোলাইসিসটা ইউজ করবা। স্টার্চকে হাইড্রোলাইসিস করলে গ্লুকোজ পাওয়া যায়, সেলুলোজকে হাইড্রোলাইসিস করলে গ্লুকোজ পাওয়া যায়, গ্লাইকোজেনকে হাইড্রোলাইসিস করলে গ্লুকোজ পাওয়া যায়। এমনি কিন্তু তুমি তিনটারই একটা একটা করে বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছ। তো সুগার দ্বারা, নন সুগার দ্বারা কিন্তু অনেকগুলা বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছ সবার। দেন হলো তুমি এই যে ইসের দ্বারা হলো ওই আয়োডিন দ্রবণের ওইটা দ্বারাও কিন্তু একটা করে বৈশিষ্ট্য পাচ্ছ। দেন এই যে হাইড্রোলাইসিস দ্বারাও কিন্তু আরো একটা করে বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছ। তো এমনি তোমরা এই বৈশিষ্ট্য মাথায় রাখবা, স্টার্চ হোক, সেলুলোজ হোক, গ্লাইকোজেন হোক, সবাইকে হাইড্রোলাইসিস করলে গ্লুকোজকে পাওয়া যাবে। কোন কার ক্ষেত্রে কোন গ্লুকোজ পাওয়া যায় এটা তোমরা জানো, যে স্টার্চের ক্ষেত্রে আলফা, গ্লাইকোজেনের ক্ষেত্রে আলফা, আর হলো সেলুলোজের ক্ষেত্রে বিটা। এই হলো কাহিনী। আর এই তিনজনের ক্ষেত্রে আরো একটা কমন পয়েন্ট, তিনজনই কি, তিনজনই হলো তোমার এই যে তিনজন, তিনজন কি পলিস্যাকারাইড। আমি তোমাকে পড়াইছি কি, মোনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড হলো তোমার রিডিউসিং সুগার, আর হলো পলিস্যাকারাইড হলো নন রিডিউসিং সুগার। অর্থাৎ মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড মানে একটু এক্সেপশনাল আছে, তোমার সুক্রোজটা হলো তোমার নন রিডিউসিং সুগার ডাইস্যাকারাইড হওয়ার পরে, আর মল্টোজটা হলো আংশিক রিডিউসিং বা রিডিউসিং সুগার, তাছাড়া বাকি সবাই রিডিউসিং সুগার। আর দুনিয়ায় যত পলিস্যাকারাইড আছে সবাই হলো নন রিডিউসিং সুগার। তো এদের আরেকটা বৈশিষ্ট্য, এরা সবাই কি, এরা সবাই হলো নন রিডিউসিং সুগার, সবাই নন রিডিউসিং সুগার। তো এই জিনিসটাকে আরো একটু যদি তোমরা সুন্দরভাবে বলতে চাও,
তোমরা কি জানো নন রিডিউসিং সুগারের বৈশিষ্ট্য কি? এই যে ফেলিং দ্রবণ আছে, ফেলিং বা বেনেডিক দ্রবণ আছে, ফেলিং বা বেনেডিক দ্রবণ এদেরকে কি করে, এদেরকে বিজারিত করে না, এদেরকে বিজারিত করে না, বিজারিত করে না, এদেরকে বিজারিত করে না। তো এই জিনিসটাও কিন্তু তোমরা এখান থেকে বলতে পারছো যে স্টার্চ কি করে, ফেলিং বা বেনেডিক দ্রবণকে বিজারিত করে না। কেন করে না? কারণ সে নন রিডিউসিং সুগার। আবার সেলুলোজ কি নন রিডিউসিং, তার মানে ফেলিং বা বেনেডিক দ্রবণকে বিজারিত করে না। এমনিও কিন্তু তোমরা একটা বৈশিষ্ট্য বের করে আনতে পারো, কারণ তোমরা অলরেডি জানো এরা নন রিডিউসিং সুগার, ওইখান থেকে আরো সুন্দরভাবে এই কথাটা লিখতে পারো, জিনিসটা তোমার আরো বেশি ভালো হবে, মানে খাতায় জিনিসটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে। তো এইভাবে কিন্তু তোমরা জিনিসটা মাথায় রাখতে পারো যে এই যে স্টার্চ হলো স্টার সেলুলোজ, এরা কি করে, ফেলিং বা স্টার সেলুলোজ গ্লাইকোজেন, এরা নন রিডিউসিং সুগার। এর ফলে কি করে, এরা হলো ফেলিং বা বেনেডিক দ্রবণ কি করে, এই দ্রবণগুলোকে বিজারিত করে না, এই দ্রবণগুলোকে কি করে, বিজারিত করে না। তো আরেকটা বৈশিষ্ট্য কিন্তু তোমরা জেনে গেছো, প্রত্যেকটার একটা একটা করে বৈশিষ্ট্য হয়ে যাবে এই জিনিসটা দ্বারা। তো গেল বৈশিষ্ট্যর পাঠ শেষ। তো এখানে কিন্তু আমরা সবার বৈশিষ্ট্যই পড়ে ফেলা যাবে, পরে যখন ওইগুলো আসবে ওইগুলো জাস্ট আমি তোমাদেরকে একবার বলে দিব, তাইলে হয়ে যাবে। তো এদের বৈশিষ্ট্য হয়ে গেল আমাদের, এদের বৈশিষ্ট্য তো আমরা গেলাম। দেন কাজের কথা বলা হয়েছে কি, স্টার্চ সঞ্চিত খাদ্য, কারণ কি ওর একটা সঞ্চয়ী পলিস্যাকারাইড। স্টার্চ কি, স্টার্চ হলো তোমার একটা সঞ্চয়ী পলিস্যাকারাইড, তার মানে কি এটা হলো কি, স্টার্চ হলো উদ্ভিদের সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, সঞ্চিত খাদ্য। এছাড়াও এরা আরো কিছু কাজ আছে যেগুলো তোমাদেরকে পরে বলা আছে। স্টার্চের ব্যবহার, স্টার্চের ব্যবহার, তো এই ব্যবহারটা আমাদের একটু জানা লাগবে। ব্যবহার কি, যেহেতু সঞ্চিত খাদ্য তার মানে কি এটা হলো খাদ্য হিসেবে গ্রহণ করা, অর্থাৎ আমরা যেই শর্করাকে খাদ্য হিসেবে গ্রহণ করি ওটা মূলত তোমার স্টার্চ, তো খাদ্য হিসেবে গৃহীত হয়, এটা হলো প্রথম কথা, খাদ্য হিসেবে গৃহীত হয়, এটা হলো এর প্রথম ব্যবহার বা কাজ। এরপরে এটা দ্বারা কিছু জিনিস তৈরি করা হয়, ওটা কি কি তৈরি হয়, এটা দ্বারা কি কি তৈরি হয় এটা তোমাদের একটু জানা লাগবে। কি কি তৈরি করা হয়, এটা দ্বারা তোমার অ্যালকোহল, অ্যালকোহল, এখন যাই অ্যালকোহল তাই মদ, অর্থাৎ মদ বা চুলাই মদ বলা হচ্ছে একই কথা, মদ লিখলেই হচ্ছে। অর্থাৎ এটা দ্বারা অ্যালকোহল বা মদ তৈরি করা হয়। তো অ্যালকোহল তৈরি করা মানে কি, অ্যালকোহল মানেই তো মদ, এটা তো আমরা মোটামুটি জানি। আরেকটা কি, আরেকটা হলো কাগজ তৈরি করা হয়, আর হলো আঠা তৈরি করা হয়। এই ব্যবহারটা তোমাদের জানা লাগবে, কি কি তৈরি করা হয়, অ্যালকোহল বা মদ তৈরি করা হয়, কাগজ তৈরি করা হয়, আঠা তৈরি করা হয়। অ্যালকোহল মদ তৈরি করা হয়, অ্যালকোহল ও মদ তৈরি করা হয়, কাগজ তৈরি করে, আঠা তৈরি হয়, আর এটা খাদ্য হিসেবে মানে গ্রহণ করা হয়, কারণ কি এটা হলো আমাদের সঞ্চিত খাদ্য, তার মানে কি এটা হলো খাদ্য হিসেবে হলো গৃহীত হয়। তো এই জিনিসটা তোমাদের জানা লাগবে, এই দুইটা ব্যবহার তোমাদের স্টার্চে জানা লাগবে। একটা কি, একটা হলো খাদ্য হিসেবে গৃহীত হয়, আর একটা কি তৈরি, এটা দ্বারা কি কি তৈরি করা হয়, এটা দ্বারা তৈরি হয় হলো অ্যালকোহল বা মদ, এটা দ্বারা কাগজ তৈরি হয়, এটা দ্বারা হলো আঠা তৈরি হয়, এটা দ্বারা কাগজ তৈরি হয়, এটা দ্বারা কি তৈরি হয়, এটা দ্বারা আঠা তৈরি হয়। এইভাবে তোমরা এই স্টার্চের ব্যবহারটা শিখে নিবা। দুইটা ব্যবহার, একটা হলো খাদ্য আর একটা হলো তৈরি। খাদ্য তৈরি, এই দুইটা ওয়ার্ড দ্বারা মনে রাখবা, খাদ্য খাদ্য হিসেবে গ্রহণ হয়, আর কি কি তৈরি হয়, এই তৈরি। এইভাবে কিন্তু আমরা স্টার্চের ব্যবহারটাও শিখে গেলাম। শেষ, আমাদের স্টার্চ টপিক শেষ। এরপরে আমরা সেলুলোজে যাবো, কিন্তু তোমরা দেখবা যে সেলুলোজ আর গ্লাইকোজেন তখন পড়াবো, তোমাদের ম্যাক্সিমাম জিনিসপত্র পড়ানোই শেষ। শুধু সেলুলোজের তোমার ব্যবহারটা একটু বড়, তাছাড়া সেলুলোজের ম্যাক্সিমাম জিনিসপত্র শেষ। তো এখানে তোমার প্রথম কথায় বলছে কি, এরা হলো প্রথমে কিছু কথা, এটা কি, এটা হলো উদ্ভিদের কোষ প্রাচীর গঠন করে, কোষ প্রাচীর গঠন, এটা অলরেডি তোমরা জানো, কোষ প্রাচীর গঠন করে। উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ, প্রধান গাঠনিক পদার্থ এই সবই তোমরা জানো। কোষ প্রাচীর গঠন করে, উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ, এটা কি দ্বারা গঠিত, তোমার বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, এটা তোমরা খুব সুন্দর করে জানো, এগুলো সবই পড়ানো হয়ে গেছে। তারপরে কিসের কথা বলা হয়েছে, তারপরে এই যে এখানে একটা এমসিকিউ টাইপ কিছু কথা বলা হয়েছে, এটা তোমাদের একটু জানা লাগবে। এই যে সেলুলোজ, এই সেলুলোজের পরিমাণটা কোথায় কিরকম, অর্থাৎ না এরা হলো উদ্ভিদের কোষ প্রাচীর গঠন করে, ঠিক আছে, বাট কিছু কিছু জায়গা আছে যেখানে তোমার অনেক বেশি পরিমাণে সেলুলোজ পাওয়া যায়, কিছু কিছু জায়গা আছে যেখানে অনেক বেশি পরিমাণে সেলুলোজ পাওয়া যায়, অর্থাৎ ওইগুলো তোমার ম্যাক্সিমামই হলো সেলুলোজ। কি কি, তুলা, তুলায় তোমার 94% সেলুলোজ পাওয়া যায়, অর্থাৎ সবচেয়ে বেশি দুনিয়ায় সবচেয়ে বেশি সেলুলোজ তুলায় পাওয়া যায়, সবচেয়ে বেশি সেলুলোজ পাওয়া যায়, বেশি সেলুলোজ পাওয়া যায় কিসে পাওয়া যায়, তুলায় পাওয়া যায়। মানে লিনেন, ও লিনেন জিনিসটাকে আমি নিজেও ঠিক মতো জানি না, তোমরা একটু মুখস্থ রাখবা, কেউ জানলে ভালো। লিনেনে তোমার 90% সেলুলোজ থাকে। শুধু লিনেন এরকম না, তোমার তন্তু, তন্তু, তন্তু কোষ, এখন তন্তু কোষ কি, তন্তু কোষ হলো এই যে যেগুলা তোমার ওই যে আমরা দেখি না, তোমার হলো বিভিন্ন উদ্ভিদে তন্তু টাইপের থাকে, ওই যে তোমার দেখবা যে ওই খাবার ওইটা যদি তুমি গ্রহণ করো দেখবে ভিতরে আঁশ টাইপের থাকে, ওই যে পাতের আঁশ, তারপরে বিভিন্ন কিছুর আঁশ থাকে, তো এই আঁশ গুলাকে তোমার মূলত তন্তু বলা হয়, এই যে আঁশ জাতীয় যেগুলো আছে, তো এই তন্তুতেও তোমার 90% হলো সেলুলোজ পাওয়া যায়। আর হলো কাঠ,
কাঠে হলো তোমার 60% সেলুলোজ পাওয়া যায়। তো এইগুলো তোমাদের এমসিকিউর জন্য জানা লাগবে। বিশেষ করে তুলাটা খুব ইম্পর্টেন্ট। তুলারটা আসে সবচেয়ে বেশি সেলুলোজ কিসে পাওয়া যায়? তুলাতে পাওয়া যায়, কারণ কি তুলা 94%ই সেলুলোজ। একটা জিনিস তার 100%-এর মধ্যে 94%ই সেলুলোজ। আমি বুঝতে পারতেছি পরিমাণটা কত। এছাড়াও তোমার তন্তু বা আর্ট যেগুলো আছে, লিনেন আছে, এগুলাতে 90% পাওয়া যায়, আর কাঠে 60% পাওয়া যায়। এই পার্সেন্টেজটা তোমাদের জানা লাগবে, এই পার্সেন্টেজ গুলো জানা লাগবে তোমাদের। এই অধ্যায়তে আমি আরো কিছু পার্সেন্টেজ পড়াইছি। তোমার আঙ্গুরে, আঙ্গুরে কত 12 থেকে 30% গ্লুকোজ পাওয়া যায়, তো এইগুলো একসাথে পড়তে পারো। আর হলো তোমার ইসে ইক্ষুর রসে, ইক্ষুর রসে বা আখে, আখে কত 15% সুক্রোজ, গ্লুকোজ আর সুক্রোজ। তো এইভাবে কিন্তু এই পার্সেন্টেজ গুলো একসাথে করে পড়তে পারো, বাট এই পার্সেন্টেজ গুলো তোমাদের অবশ্যই জানা লাগবে। তুলাতে 94, লিনেন বা তন্তু, লিনেন আর তন্তুকোষে 90%, আর কাঠে 60%। সেটা আঙুরে 12 থেকে 30% গ্লুকোজ, আর ইক্ষুতে 15% সুক্র। তো আমি পার্সেন্টেজ গুলো সব একসাথে লিখে দিয়েছি, তোমরা একসাথে লিখে নাও। তাহলে কি হবে তোমাদের, তোমরা একটু ক্রম অনুযায়ী পড়তে পারবা। অর্থাৎ প্রথমে 12 থেকে 30, তারপরে 12-র পরে 15, 15-র পরে 60, 60-এর পরে 90, 90 থেকে 94, এমনি পড়লে দেখবা মাথার মধ্যে ভালো থাকে। তুমি যদি এমনি পড়ো 90, 60, 15, 12, 94, তোমার জিনিসটা অমনে মনে থাকবে না। বা তুমি যদি একটা ক্রম অনুযায়ী পড়ো, তাহলে জিনিসটা মাথায় ভালো থাকে। এই জন্য আমি একসাথে তোমার নাম্বার গুলো সব লিখে দিই, তাহলে তোমরা তোমাদের মতো টেকনিক্যালি পড়তে পারো। আর টেকনিক্যালি পড়ার সবচেয়ে নাম্বার, টেকনিক্যালি পড়ার সবচেয়ে মানে সেফ ওয়ে, সবচেয়ে প্রপার ওয়ে হলো তোমার ছোট থেকে বড় পড়া। এই যে 12, 12-র পরে 15, 15-র পরে 60, 60 থেকে 90, 90 থেকে 94, এমনি কিন্তু তোমরা এগুলো পড়তে পারো। তো এই হলো তোমার পার্সেন্টেজ, এগুলো আমাদের জানা লাগবে। তারপরে এখানে তোমার আরেকটা কথা বলা হয়েছে, এগুলো তোমরা মোটামুটি জেনে গেলা। এখন কথা হলো এই যে আমরা কি করতেছি, আমরা সেলুলোজ শুরু করে দিছি, আর লেখা হয় নাই সেলুলোজ, খেয়াল ছিল না লেখার কথা। তো সেলুলোজ কিন্তু আমরা অলরেডি শুরু করে দিছি। তো এই যে সেলুলোজ, তো সেলুলোজের একটা কথা, এই যে তোমরা ছাগল দেখছো না, ছাগল পাতা খেয়ে ফেলা দেয়, গরু পাতা খেয়ে ফেলা দেয়, তোমার ঘাস খেয়ে ফেলা দেয়। মানুষ কিন্তু ঘাস পাতা খাইতে পারে না। মানুষ ঘাস পাতা কেন খাইতে পারে না? কারণ মানুষের বডিতে একটা এনজাইম নেই, এনজাইমটার নাম হলো সেলুলেজ এনজাইম। সেলুলেজ এনজাইম, সেলুলেজ এনজাইম, এই এনজাইমটা মানুষের বডিতে নেই। যদি মানুষের এই বডিতে এই এনজাইমটা থাকতো, তাহলে মানুষ কি করতো জানো? মানুষ এই যে ঘাস পাতা এগুলো খেয়ে ফেলা দিত, খেয়ে হজম করে ফেলা দিত। বাট মানুষ যদি এই ঘাস পাতা খায়, তাও তার বডিতে এগুলো হজম হবে না, কারণ এগুলো হজম করার জন্য একটা এনজাইম লাগে, যেটাকে সেলুলোজ এনজাইম বলে। এই এনজাইমটা তোমার হলো গবাদি পশুতে থাকে, গবাদি পশুতে থাকে। গবাদি পশু বলতে যারা হলো তোমার কি তৃণভোজী প্রাণী, তৃণভোজী প্রাণী তাদের ভিতরে থাকে। অর্থাৎ এই যে তোমার হলো কি, তোমার হলো ছাগল, গরু, হরিণ, এদের খরগোশ, এদের মধ্যে হলে এই সেলুলোজ এনজাইমটা থাকে। কিন্তু মানুষ, বাঘ, শিয়াল, আমাদের মধ্যে আবার এই সেলুলোজ এনজাইমটা থাকে না। এই কারণে আমরা কি, আমরা এই যে ঘাসটা সেসব খাইতে পারি না। আমরা মাছ মাংস এসব খাই, বা ওইগুলাও তোমার হলো মানে তোমার যখন ওই যে শাকসবজি এগুলো রান্না করা হয় তখন খাই। কারণ কি তখন খাইতে পারি? তখন খাইতে পারার কারণ কি, যখন হলো এই যে শাকসবজি রান্না করা হয় না, তখন এদের মধ্যে যে সেলুলোজটা থাকে ওটা পুরোপুরি হারায় যায়, এটা পুরোপুরি হারায় যায়। নর্মালি তোমার শাকসবজি এইগুলাতে তো মানে তোমার মেইনলি স্টার্চ থাকে, আমরা স্টার্চটাই খাই, বাট আমরা সেলুলোজটা খাইতে পারি না। সেলুলোজটা মেইনলি তোমার পাতা, তারপরে হলো তোমার কি হলো তোমার ডাটা এইগুলাতে থাকে, পাতা ডাটা এগুলাতে থাকে। এগুলো আমরা খাইলেও হজম করতে পারি না, নর্মালি খাইতে পারি না। আমরা মেইনলি যেসব শাকসবজি ফলমূল খাই ওইগুলো মূলত স্টার্চ। এই জন্য এখানে একটা কথা বলে যে সেলুলোজ এনজাইম যদি আমাদের বডিতে নাই, এই জন্য কি আমরা সেলুলোজকে হজম করতে পারি না। এই কথাটা তোমরা অলরেডি মানে বুঝতে পারছো আসলে কি বুঝাইছে। তারপরে এখানে আরো কিছু এমসিকিউ বলা হয়েছে, বস্ত্র আর আসবাবপত্র শিল্পের, বস্ত্র, আসবাবপত্র, প্রধান উপাদান হলো সেলুলোজ। অর্থাৎ আমাদের এই যে যে কাপড় তৈরি করা হয়, তারপরে যে হলো ওই যে ফার্নিচার তৈরি করা, এগুলো মেইনলি তোমার সেলুলোজ দ্বারা তৈরি করা হয়। তো এটা মাথায় রাখা লাগবে, বস্ত্র এবং আসবাবপত্র শিল্পের প্রধান উপাদান হলো সেলুলোজ। বস্ত্র আর আসবাবপত্র শিল্পের প্রধান উপাদান হলো সেলুলোজ, এটা একটু মাথায় রাখা লাগবে। দেন কি হলো তোমার পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ বিরাজ করে সেলুলোজ, এটা আমরা অলরেডি জানি। যে সবচেয়ে বেশি শর্করা থাকে, এর মধ্যে সবচেয়ে বেশি থাকে সেলুলোজ, অলরেডি জানি। তো এখানে দুইটা জিনিস তোমাদের মাথায় রাখা লাগবে, যে মানুষের বডিতে বা মাংসাশী প্রাণীর বডিতে সেলুলোজ এনজাইমে থাকে না, সেলুলেজ এনজাইম থাকে না। তাই তারা সেলুলোজ হজম করতে পারে না, মানে সেলুলোজ জাতীয় খাদ্য হজম করতে পারে না। এই জন্য আমরা পাতা টাতা খাইতে পারি না। আর হলো তোমার যারা খাইতে পারে তাদের বডিতে সেলুলোজ এনজাইম আছে। আর এই যে আমাদের যে কাপড়, আমাদের যে ফার্নিচার তৈরি করা হয়, এগুলো মেইনলি সেলুলোজ দ্বারা তৈরি হয়। এই জন্য বস্ত্র আর আসবাবপত্র শিল্পের প্রধান উপাদান হলো তোমার হলো সেলুলোজ। তো এটা মাথায় রাখবো। তো এটা আমরা জানলাম। এরপরে কি,
তো এটা আমরা জেনে গেছি আমাদের, আর মোটামুটি শেষ। এখন আমরা সেলুলোজের ধর্ম বা বৈশিষ্ট্যে চলে আসি। তো সেলুলোজের ধর্ম বৈশিষ্ট্য কিচ্ছু পড়াবো না, নন সুগারে যা পড়েছো তাই। নন সুগারে যা পড়েছো তাই, শুধু পাউডারটা বাদ। পাউডার জাতীয় বাদ হবে, তার জায়গায় কি হবে? ফাইবার জাতীয় হবে। ফাইবার জাতীয় বা আঁশ জাতীয় বলতে পারো। এই পাউডার জাতীয়টা হবে না। নন সুগারে তিনটা বৈশিষ্ট্য পড়াইছে, হীন মানে সবকিছু হীন, পাউডার জাতীয়, আর পানিতে অদ্রবণীয় বা সবকিছুতে অদ্রবণীয়। তো এর মধ্যে এই পাউডার জাতীয় বৈশিষ্ট্যটা আমার সেলুলোজের ক্ষেত্রে খাটবে না। তো ওই জায়গায় কি খাটবে? ওই জায়গাটায় ফাইবার জাতীয় বৈশিষ্ট্যটা খাটবে। ফাইবার জাতীয় বৈশিষ্ট্যটা খাটবে। তো এই হলো নন সুগারের বৈশিষ্ট্য। তো অলরেডি বৈশিষ্ট্য শেষ, তিনটারও বেশি বৈশিষ্ট্য, তিনটা বৈশিষ্ট্য শেষ। এরপরে কি? এর বলে আয়নিক দ্রবণে কোনো রং দেয় না, অলরেডি পড়ায় ফেলছি। বর্ণহীন আয়োডিন দ্রবণে কোনো রং দেয় না, এটা অলরেডি আগে পড়ায় ফেলছি, এটাও কিন্তু নতুন কিছু না। এটাও গেল। তারপরে এটারে তুমি হলো হাইড্রোলাইসিস করলে তুমি গ্লুকোজ পাবা, জানো। এটা হলো তোমার নন রিডিউসিং সুগার, তার মানে কি ফেলিং দ্রবণ, হলো ফেলিং দ্রবণকে বিতাড়িত করবে না, এটাও তুমি জানো, তুমি সবই মোটামুটি জানো। তারপরে আরেকটা বৈশিষ্ট্য দেওয়া আছে ফাইবার জাতীয়, পড়ায় ফেলছি। ফাইবার জাতীয় অলরেডি পড়ানো হয়ে গেছে। তারপরে কি, এই যে এখানে একটা নতুন কথা বলা হয়েছে, এটা কি এটির কোনো পুষ্টিগুণ নেই, কোনো পুষ্টিগুণ নেই। এটা একটু মাথায় রাখবা, এই সেলুলোজের কোনো পুষ্টিগুণ নেই। অর্থাৎ এই যে ছাগল টাগল এরা যে সেলুলোজ খায়, এতে শুধু এদের খিদা মেটে, বাট এদের বডিতে কোনো কাজ হয় না। অর্থাৎ এদের বডির কোনো মানে কি বলবো, ওই যে পুষ্টিগুণ বলতে ধরো আমাদের বডিতে ভিটামিন লাগে, খনিজ লবণ লাগে, ওইগুলো তোমার এই সেলুলোজ জাতীয় খাদ্য থেকে পাওয়া যায় না। ওগুলা সেলুলোজ জাতীয় খাদ্য থেকে পাওয়া যায় না। তো এই জন্য এই কথা বলছি যে এদের কোনো পুষ্টিগুণ নেই, অর্থাৎ সেলুলোজের কোনো পুষ্টিগুণ নেই। তো এটা তোমরা একটু মাথায় রাখবা। এছাড়া সেলুলোজে তোমার যেই ধর্মগুলো দিয়ে আছে, তোমার হলো হীন, সবকিছু হীন, নন সুগার থেকে আমরা পেয়ে যাচ্ছি। তারপরে কি, তারপরে হলো এটা হলো পানিতে অদ্রবণীয়। এটা হলো কি, এটা হলো পানিতে অদ্রবণীয়, এটা হলো আমরা নন সুগার থেকে পেয়ে যাচ্ছি। আর এটা কি, এটা ফাইবার জাতীয়, পাউডার জাতীয় না, এক্সেপশনাল পড়াইছি। আয়োডিন দ্রবণে কোনো বর্ণ দেয় না, অলরেডি পড়ানো হয়েছে। এটাকে ভাঙলে গ্লুকোজ পাওয়া যায়, এটাও তোমরা অলরেডি জানো। দেন কি, এরা হলো তোমার অবিজারক শর্করা, অবিজারক শর্করা বা নন রিডিউসিং সুগার, অর্থাৎ এটা ফেলিং দ্রবণকে বিজারিত করে না। এটাও আগে পড়ায় ফেলছি। জাস্ট নতুন করে একটা জিনিস জানা লাগবে, কি এর কোনো পুষ্টিগুণ নেই। তো এগুলো একটু মাথায় রাখা লাগবে। এগুলো একটু তোমার সেলুলোজ সম্পর্কে তোমার জানা লাগবে। তো মোটামুটি আমরা সবই জেনে গেছি। এরপরে আছে হলো তোমার সেলুলোজের ব্যবহার। এরপরে কি শিখবো? সেলুলোজের ব্যবহারটা শিখবো। ধর্ম বা বৈশিষ্ট্য আমরা অলরেডি জানি, এর ব্যবহারটা একটু বড় আছে। তো সেলুলোজের ব্যবহার, তো প্রথম কথা কি, প্রথম কথা হলো এটা কোষ প্রাচীর গঠন করে। তো প্রথম কথা, কোষ প্রাচীর গঠন, আমরা জানি, এটা তোমার নতুন করে মুখস্থ করা লাগবে না। আরেকটা কথা কি, এটা হলো উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। যেহেতু এটা উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান, অবশ্যই এটা উদ্ভিদকে কি করবে? উদ্ভিদকে দৃঢ়তা গঠন করবে, দৃঢ়তা, আকৃতি এগুলা প্রদান করবে। দৃঢ়তা, আকৃতি প্রদান বা সুরক্ষা প্রদান, এগুলা এইগুলা তুমি এই যে এখান থেকে বুঝতে পারছো যে ওইটা যেহেতু উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান, সেহেতু এটা মানে কিভাবে প্রধান গাঠনিক উপাদান, কারণ এটা উদ্ভিদের যে মানে কোষ প্রাচীরটা গঠন করে। আর কোষ প্রাচীর গঠন করে কি করে? এটা উদ্ভিদকে দৃঢ়তা বা আকৃতি প্রদান করে। তো এই দুইটা কিন্তু তোমরা অলরেডি জানো। নতুন কি কি জানা লাগবে? নতুন হিসেবে জানা লাগবে কি, নতুন হিসেবে জানা লাগবে হলো তোমার নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়, নাইট্রেট বিস্ফোরক। তো এগুলো তোমাদের একটু মুখস্থ রাখা লাগবে, নাইট্রেট বিস্ফোরক একদম নতুন জিনিস। তারপরে কি, তারপরে হলো তোমার সেকেন্ডে কি, ফটোগ্রাফিক ফিল্ম। ফটোগ্রাফিক ফিল্ম, গ্রাফিক ফিল্ম। তারপরে কি, তারপরে হলো তোমার পেপার, পেপার, পেপার। তারপরে কি, তারপরে হলো তোমার থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি। তো এইগুলা হলো তোমার একদম নতুন জিনিস বা খুবই ইম্পর্টেন্ট জিনিস, অর্থাৎ ছাদ তোমার মেইনলি এইগুলাই খুঁজবে সেলুলোজের কাজের মধ্যে। কারণ এগুলা কি, তুমি তো এইগুলা নর্মালি জানো, এগুলো সব জানা বিষয়, বাট এগুলো তোমার একটু এক্সেপশনাল টাইপের জিনিস। নাইট্রেট বিস্ফোরক, ফটোগ্রাফিক ফিল্ম। এখন পেপার কেন বলছি, কারণ এটা তোমার টিস্যু পেপার তৈরিতে ব্যবহার করা হয়। তোমার হলো কি, তারপরে কি ফিল্টার পেপার তৈরিতে ব্যবহার করা হয়। তো তুমি ইনকমন পেপারটা মাথায় রাখবা, দেখবা যে টিস্যু বা ফিল্টার একটা পেপার মাথায় চলে আসবে। তো যে পেপারের কথা বলছি আর কি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে ব্যবহৃত হয়। ওই স্টেশনারি ফেস টেস না দিলেও হবে। স্যার এই ক্রোমাটোগ্রাফি ওয়ার্ডটা দেখলে তোমাকে নাম্বার দিয়ে দেবে। তো এখানে তোমাদের এই নাইট্রেট বিস্ফোরক ওয়ার্ডটা মনে মুখস্থ করা লাগবে, ফটোগ্রাফিক ফিল্ম ওয়ার্ডটা মনে রাখা লাগবে, পেপার ওয়ার্ডটা মনে রাখা লাগবে, অ্যাটলিস্ট ক্রোমাটোগ্রাফি ওয়ার্ডটা মনে রাখা লাগবে। থিন লেয়ার মনে রাখলে আরো ভালো। তো
এইভাবে কিন্তু তোমাদের এই 4টা পয়েন্ট মনে রাখা লাগবে। এই 4টা মানে পয়েন্টের কিওয়ার্ড যেগুলো আমি লিখে দিছি, নাইট্রেট বিস্ফোরক, ফটোগ্রাফিক ফিল্ম, পেপার, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এই 4টা কিওয়ার্ড তোমাদের অবশ্যই মুখস্থ করা লাগবে, কারণ এই 4টা কিওয়ার্ডে 4টা পয়েন্ট, 4টা কিওয়ার্ডে 4টা পয়েন্ট, তার মানে তোমার কি 4টা পয়েন্ট হয়ে গেছে। আর এদিকে এই 2টা পয়েন্ট কিন্তু তোমরা এমনি জানো, তোমরা জানো কোষ প্রাচীর গঠন করে উদ্ভিদের দৃঢ়তা বা আকৃতি ধারণ করতে। অলরেডি কিন্তু আমরা সেলুলোজের 6টা কাজ পড়ে ফেলছি, 6টা কাজ আমাদের অলরেডি শেষ। তো এইভাবে তোমাদের কাজগুলো একটু পড়া লাগবে, এই 4টা কিওয়ার্ড মনে মুখস্থ করা লাগবে, এছাড়া এর কোনো বিকল্প নেই। তো আমাদের 6টা পয়েন্ট শেষ, 6টা পয়েন্ট শেষ। এরপরে আরো 2টা পয়েন্ট হলো তোমাদেরকে অলরেডি পড়াই ফেলছি, কি এরা হলো বস্ত্র আর আসবাবপত্র শিল্পের প্রধান উপাদান। তার মানে কি, তার মানে তুমি আর 2টা পয়েন্ট বানাবে, এটা কি বস্ত্র শিল্পে ব্যবহৃত হয়, বস্ত্র শিল্পে প্রধানত ব্যবহৃত হয়, বা বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল, বস্ত্র শিল্প ওয়ার্ডটা মাথায় রাখবা। আর কি আসবাবপত্র, আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়, বা আসবাবপত্র, আসবাবপত্র শিল্পে ব্যবহৃত করা হয়। তো বস্ত্র আর আসবাবপত্র এই 2টা ওয়ার্ড মাথায় রাখবা, যেটা তোমরা অলরেডি জানো। তো এইভাবে কিন্তু আরো 2টা পয়েন্ট পেয়ে যাচ্ছে, যে বস্ত্র শিল্পে ব্যবহৃত হয়, আসবাবপত্র শিল্পে ব্যবহৃত হয়। এখন তোমরা তোমাদের মতো লিখতে পারো যে বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল এমনি লিখতে পারো, বস্ত্র তৈরিতে ব্যবহৃত এমনি লিখতে পারো, বা আসবাবপত্র তৈরিতে ব্যবহার করে এমনি তোমরা যে কোনো ভাবে লিখতে পারো। বাট তোমাদের বস্ত্র আর আসবাবপত্র এই 2টা ওয়ার্ড মনে রাখা লাগবে। এটা অলরেডি তোমরা জেনে গেছো, প্রথমের দিকে পড়াইছি কি এরা বস্ত্র আর আসবাব শিল্প, আসবাবপত্র শিল্পের প্রধান উপাদান। তো আরো 2টা পয়েন্ট কিন্তু আমাদের হয়ে গেল, 8টা পয়েন্ট হয়ে গেছে। তারপরে এখানে আরো 2টা কথা বলা আছে, যে কি এরা হলো গবাদি পশুর খাদ্য। গবাদি পশুর কি খাদ্য, এটাও তোমরা জানো, এটা মুখস্থ করার কিছু নাই। এরা হলো গবাদি পশুর খাদ্য, এরা হলো গবাদি পশুর খাদ্য, জানো। তাহলে তো আমরা 3টা জিনিস জানলাম, গবাদি পশুর খাদ্য, কোষ প্রাচীর গঠন করে, আর কি আর হলো উদ্ভিদকে দৃঢ়তা আর আকৃতি প্রদান করে, দৃঢ়তা প্লাস আকৃতি প্রদান করে। এই 3টা পয়েন্ট কিন্তু আমরা অলরেডি জানি, এই 3টা পয়েন্ট অলরেডি জানি, এই 3টা পয়েন্ট কিন্তু মুখস্থ করা লাগবে না। আর এই 2টা পয়েন্টও অলরেডি তোমরা জানো, এটাও কিন্তু মুখস্থ করা তেমন কিছু না, ওই 4টা কিওয়ার্ড মুখস্থ করা লাগবে। তাহলে ওই 4, 2 আর 3, তার মানে আমাদের অলরেডি 9টা পয়েন্ট হয়ে গেছে। 3টা আমরা জানি, 2টা আমরা পেরে যাবো, এই 2টা নিয়েও বাদবে না, আর ওই 4টা একটু মুখস্থ করা লাগবে। তো এইভাবে কিন্তু আমাদের 9টা পয়েন্ট শেষ। আর এখানে আরেকটা কথা বলা আছে, তো এটা তোমরা ব্যবহারের মধ্যে মানে সেলুলোজের কাজ বা ব্যবহারের মধ্যে আনবা না, যে জানার জন্য এই পয়েন্টটা জেনে রাখবা। বাট কাজ হলো এই 9টাই, যেখানে 3টা তোমরা জানো গবাদি পশুর খাদ্য, তারপরে হলো তোমার মানে 3টা তোমরা জানো যে কোষ প্রাচীর গঠন করে, কোষ প্রাচীর গঠন করে কি করে উদ্ভিদকে তোমার দৃঢ়তা, উদ্ভিদকে তোমার হলো দৃঢ়তা আর হলো তোমার আকৃতি প্রদান করে, কোষ প্রাচীর গঠন করে, 2টা শেষ। আর 3 দেখে এই যে তোমার ছাগল গরু এরা কি করে, পাতা খায়, তারপরে হলো তোমার হলো কি বলে ওই ডাটা খায়, মানে কি সেলুলোজ খায় এরা। তো এই জন্য কি এরা হলো গবাদি পশুর খাদ্য। তো এই 3টা আমরা অলরেডি জানি, মুখস্থ করার কিছু নেই। আর 2টা এক্সট্রা ভাবে, এরা বস্ত্র আর আসবাবপত্র শিল্পের প্রধান উপাদান, জন্য বস্ত্র শিল্পে ব্যবহৃত হয়, আসবাবপত্র শিল্পে ব্যবহৃত হয়, বস্ত্র আর আসবাবপত্র দ্বারা। আর 2টা পয়েন্ট হয়ে যাবে, 5টা পয়েন্ট শেষ। আর 4টা পয়েন্টের জন্য তোমার নাইট্রেট বিস্ফোরক, ক্রোমাটোগ্রাফি, পেপার, ফটোগ্রাফিক ফিল্ম, এই 4টা ওয়ার্ড মনে রাখা লাগবে। এই 4টা ওয়ার্ড যদি তোমার মনে থাকে, তাহলে তুমি আরো 4টা পয়েন্ট বানাইতে পারবে। এইভাবে তোমরা সেলুলোজের হলো 9টা পয়েন্টই একদম মুখস্থ মানে পরীক্ষার খাতায় লিখতে পারবা, 9টা না হলেও হলো 6-7টা লিখতে পারবা, তাই না? তো গেল, আমরা সেলুলোজের ব্যবহার শিখে গেলাম। এরপরে কি আছে, তো সেলুলোজের কাজ এইভাবে আমরা মনে রাখবো, প্রথমে 3টা, তারপরে 2টা, তারপরে 4টা, গেল। আর এখানে আরেকটা জিনিস তোমাদের একটু মাথায় রাখা লাগবে, কাজ হিসেবে না, জাস্ট জানার জন্য, যে ছত্রাক আর ব্যাকটেরিয়া থেকে, ছত্রাক ও ব্যাকটেরিয়া, তো রিসেন্টলি এই জিনিসটা আবিষ্কার হয়েছে, এই ছত্রাক আর ব্যাকটেরিয়া এদের দেহ থেকে সেলুলোজ এক্সট্রাক্ট করা হয়, সেলুলোজ এক্সট্রাক্ট করা হয়, সেলুলোজ আলাদা করা হয়, আলাদা করে কি করা হয়, এটা হলো তোমার বায়োটেকনোলজিতে ইউজ করা হয়, বায়োটেকনোলজি। তো বায়োটেকনোলজি কি, বায়োটেকনোলজি হলো তোমার বায়োলজির জ্ঞান, সাথে হলো তোমার ইঞ্জিনিয়ারিং বিষয়, অর্থাৎ তোমার হলো কি বলে টেকনোলজি, অর্থাৎ মডার্ন যে টেকনোলজি আছে, এই টেকনোলজি আর বায়োলজির জ্ঞান একত্রিত করে একটা জীব বিজ্ঞানের একটা সেক্টর তৈরি করা হয়েছে, যেটাকে কি, যেটাকে তোমার হলো বায়োটেকনোলজি বলা হয় বা জীব প্রযুক্তি বলা হয়। তো এইখানে কি হয়, এখানে তোমার এই যে মানে জীব বিজ্ঞানের জ্ঞান আর প্রযুক্তির জ্ঞানকে একত্রিত করে কাজ করা হয়। তো তোমার ছত্রাক আর ব্যাকটেরিয়া দিয়ে সেলুলোজ পাওয়া যায়, এদের দিয়ে যে সেলুলোজ পাওয়া যায় ওটা তোমার এক্সট্রাক্ট করা হয় বা বের করে এনে তোমার এই যে বায়োটেকনোলজিতে তোমার বিভিন্ন কিছুতে ব্যবহার করা হচ্ছে। এটা তোমরা জাস্ট জানার জন্য জেনে রাখো, এটা কোনো সেলুলোজের ব্যবহারের মধ্যে তোমাদের না ঢুকাইলেও হবে, তোমরা জাস্ট জানার জন্য জেনে রাখো যে ছত্রাক আর ব্যাকটেরিয়াতেও সেলুলোজ পাওয়া যায়, যেটা আলাদা করে বায়োটেকনোলজিতে ব্যবহার করা হচ্ছে। তো আমার সেলুলোজের ব্যবহার শেষ, সেলুলোজের ব্যবহার শেষ। তো ব্যবহারটা একটু কঠিন ছিল, 9 পয়েন্টটাই আমি তোমাদেরকে শিখালাম, প্রথমে 3টা যেটা তোমরা অলরেডি জানো, আর 2টাও তোমরা জানো, জাস্ট একবার দেখলে হয়ে যাবে, আর 4টা একটু মুখস্থ করা লাগবে, জাস্ট কিওয়ার্ড গুলো। এভাবে কিন্তু আমরা সেলুলোজের ব্যবহার শিখে ফেললাম।
তো সেলুলোজের ব্যবহার শেষ মানে সেলুলোজ শেষ। এরপরে তোমার একটা চার্ট দিয়ে আছে সেলুলোজ আর স্টার্চের মধ্যে পার্থক্য। তো আমরা স্টার্চও বলছি সেলুলোজও বলছি, তার মানে পার্থক্য করতে ঝামেলা হবে না। স্টার্চ, তো আমাদের পার্থক্যের বিষয় স্টার্চ আর সেলুলোজ। তো প্রথমে তোমাদেরকে দাগায় দিছে কি স্টার্চ কি, স্টার্চ হলো তোমার 1200 থেকে 6000 গ্লুকোজ নিয়ে গঠিত, আর সেলুলোজও 3 থেকে 3000। এখন এই পয়েন্টটা আমি তোমাদেরকে দাগায় দিচ্ছি মুখস্থ রাখার জন্য, জাস্ট একটা জিনিস বোঝার জন্য। এখানে কি, এখানে তোমার 1200 থেকে 6000 গ্লুকোজ আছে, 1200 থেকে 6000 গ্লুকোজ, আর এখানে কতটুকু আছে 300 থেকে 3000। এটা তোমাদেরকে দাগাই দিছে একটা জিনিস বোঝার জন্য, এই যে স্টার্চ বা সেলুলোজ, দেখো তোমার স্টার্চে কত গ্লুকোজ আছে আর সেলুলোজে কত গ্লুকোজ আছে। তোমার স্টার্চ শুরু হয় 1200 গ্লুকোজ দিয়ে আর সেলুলোজ শুরু হয় 300 গ্লুকোজ দ্বারা। এখন স্টার্চ ভেদে কোনো কিছুতে তোমার এই 1200 থেকে 6000 এর মধ্যে কোনো একটা সংখ্যা থাকবে, সেলুলোজ ভেদে 300 থেকে 3000 গ্লুকোজ থেকে কোনো একটা সংখ্যা থাকবে। এটা দ্বারা তোমরা এটা বুঝতে পারতেছো যে সেলুলোজের থেকে স্টার্চে গ্লুকোজের পরিমাণ বেশি, স্টার্চে কি স্টার্চে তোমার গ্লুকোজ বেশি। এই জিনিসটা বোঝার জন্য এটা দাগানো, এটা কোনো মুখস্থ করার জিনিস না। তুমি কখনো এই নাম্বারটা মনে রাখবা না, এই নাম্বারটা কখনো মনে, তুমি জাস্ট এটা বুঝবা যে স্টার্চে বেশি গ্লুকোজ থাকে আর সেলুলোজে কি কম গ্লুকোজ থাকে, এটা কথা। 2 নাম্বার পয়েন্ট কি, 2 নাম্বার পয়েন্ট হলো এই স্টার্চ কি, স্টার্চ হলো তোমার আলফা ডি গ্লুকোজের পলিমার, আলফা ডি গ্লুকোজের পলিমার, অর্থাৎ অনেকগুলো আলফা ডি গ্লুকোজ মিলে গঠিত, আর সেলুলোজ বিটা ডি গ্লুকোজ, এটাও তোমরা জানো, তোমরা জানো। দেন 3 নাম্বারে কি, 3 নাম্বারে বলছে এই যে তোমার স্টার্চ কি, স্টার্চ হলো কি, স্টার্চ হলো তোমার অ্যামাইলোপেকটিন আর অ্যামাইলোজ দ্বারা গঠিত, আর সেলুলোজ কি নরমাল, এর মধ্যে কোনো মানে আলাদা পলিস্যাকারাইড নেই। স্টার্চের ক্ষেত্রে কি হয়, প্রথমে অনেকগুলো গ্লুকোজ মিলে অ্যামাইলোপেকটিন নামক একটা পলিস্যাকারাইড তৈরি করে, অনেকগুলো গ্লুকোজ নিয়ে অ্যামাইলোজ নামক একটা পলিস্যাকারাইড তৈরি করে, তারপরে ওই পলিস্যাকারাইড গুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে স্টার্চটা তৈরি করে। আর সেলুলোজ কি, সেলুলোজের এরকম কোনো ভাগ নেই, একবারে অনেকগুলো গ্লুকোজ মিলে সেলুলোজটা তৈরি করে, এখানে কোনো মাঝখানে কোনো পলিস্যাকারাইড তৈরি হওয়ার কোনো কারণ নেই। তো এই যে তৈরি হয় না, এই কারণে কি হয়, এই কারণে তোমার সেলুলোজটা অশাখ, অশাখ অর্থাৎ এর কোনো শাখা নেই। বাট স্টার্চটা কি, স্টার্চটা শাখান্বিত, কারণ কি এখানে যে দুইটা পলিস্যাকারাইড তৈরি হয়েছে, এই জন্য এখানে তোমার একটা নর্মাল মেইন চেইন থাকে না, মেইন চেইনের সাথে সাথে কিছু সাব চেইন থাকে। শুধু যে মেইন চেইন থাকে এরকম না, অনেক সাব চেইন থাকে, কারণ কি, কারণ এই যে অনেকগুলা পলিস্যাকারাইড মিলে তৈরি হয়েছে, এই কারণে। এই যে স্টার শাখান্বিত, কেন শাখান্বিত এটা তোমরা বুঝো, এখন মনে রাখবা কিভাবে, গুলাই যাবে, আমার গুলাই যায়। তোমাদের বইতে অশাখান্বিত লিখা আছে, বাট আমি অশাক লিখছি, তো তোমরা অশাক লিখবা। কেন লিখবা, কারণ আমি জিনিসটা এমনি মনে রাখি। স্টার দেখো জিনিসটা একটা যুক্ত বর্ণ আছে, এই যে অশাখান্বিত, অশাখান্বিত ওয়ার্ডেও একটা যুক্ত বর্ণ আছে, তার মানে কি স্টার হলে এই যে যুক্ত বর্ণের কাতারে পড়ে। আর অশাকের মধ্যে কোনো যুক্ত বর্ণ আছে নেই, সেলুলোজের মধ্যে কোনো যুক্ত বর্ণ আছে, কোনো যুক্ত বর্ণ নেই, তার মানে সেলুলোজ হলো অশাক। এমনি মনে রাখবো, এই জন্য আমি অশাকান্বিত পড়ি না, আমি অশাক পড়ি। শাকান্বিত আর অশাক মনে রাখি কেমনে, স্টার্চ যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ, তার মানে কি স্টার্চ হলো অশাকান্বিত, কোনো যুক্ত বর্ণ নেই, তার মানে অশাক। তো এমনি তোমরা 3 নাম্বার পয়েন্টটা মনে রাখবা। 4 নাম্বার পয়েন্ট কি, একটা হলো সঞ্চিত খাদ্য, একটা গাঠনিক উপাদান, সেগুন থেকে এই জিনিসই পড়াই যাচ্ছে, এই হলো সঞ্চিত খাদ্য আর এই হলো গাঠনিক উপাদান, তোমরা অলরেডি জানো। তারপরে কি হয়েছে, আয়োডিনের ওই পরীক্ষাটা, তোমার স্টার্চ কি করে, স্টার্চ হলো তোমার আয়োডিনে হলো কি বর্ণ দেয়, নীল বর্ণ দেয়, নীল বর্ণ দেয়। আর হলো তোমার সেলুলোজ কি বর্ণ দেয় না, বর্ণ দেয় না, এটা তোমরা সবই জানো। 6 নাম্বার, 6 নাম্বারে কি, মানুষ, মানুষ কি খায়, মানুষ কোন শর্করাটা খায়, মানুষ কিন্তু স্টার্চ কে খায়, অর্থাৎ আমরা যে ফল খাই, যে শাকসবজি খাই, এগুলো তো শর্করা জাতীয় পদার্থ, এগুলো সব স্টার্চ, অর্থাৎ উদ্ভিদ নিজের খাদ্যকে স্টার্চ হিসেবে ফলের মধ্যে সঞ্চিত করে রাখে, বীজের মধ্যে সঞ্চিত করে, এটা আমরা খাই। বাট এই যে সেলুলোজ, এটা কারা খায়, এটা হলো গবাদি পশু খায়, কিন্তু আমরা খাইতে পারি না, কারণ আমাদের মধ্যে সেলুলোজ এনজাইম নেই, কারণ আমরা এটা খাইলেও হজম করতে পারি না। এই কারণে একটা পয়েন্ট তোমরা বলতে পারো কি, মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে, মানুষের খাদ্য, স্টার্চ কি, স্টার্চ হলো মানুষের খাদ্য। বাট হলো সেলুলোজ কি, সেলুলোজ মানুষ হলো খাইতে পারে না বা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে না, খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে না, কারা পারে না, মানুষ পারে না। তো এই হলো আরেকটা পয়েন্ট, তো এটাও তোমরা তোমাদের ওই সেলুলেজ এনজাইমের জ্ঞান দ্বারাও কিন্তু এই জিনিসটা বের করতে পারবা। এটাও নতুন কিছু, এখানে নতুন ভাবে এই জিনিসটা একটু টেকনিক্যালি মনে রাখা লাগবে, আর এটা একটু বোঝা লাগবে। তো দাদা সবই তোমাদের আগের কথা, আগে যা পড়াইছে ওটাই জাস্ট একটু সুন্দরভাবে গুছাই দিছে, এই হলো কথা। তো তোমরা এই পার্থক্যটা অনেক ভালোভাবে পড়বা, কারণ এই পার্থক্যটা অনেক ইম্পর্টেন্ট, আর এখানে যা আছে সবই তোমাদের জানা কথা। তো আমরা স্টার সেলুলোজের কিন্তু যে পার্থক্য আছে, পার্থক্যটাও কিন্তু কমপ্লিট করে ফেলছি। তো আমরা স্টার আর সেলুলোজের মধ্যকার পার্থক্য শেষ করলাম। নেক্সটে আমাদের আরেকটা টপিক বাদ আছে, গ্লাইকোজেন। এই গ্লাইকোজেনের আমরা অধিকাংশ পড়ে ফেলছি, জাস্ট একবার রিক্যাপ করে সব করে দেখাই দিব। তো গ্লাইকোজেন, তো এটা আমাদের বাদ আছে, আমরা স্টার আর সেলুলোজ কমপ্লিট করছি। তো এখন গ্লাইকোজেন, তো গ্লাইকোজেনের প্রথম কথা কি, এটা হলো সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, সঞ্চিত খাদ্য।
এখন উদ্ভিদের সঞ্চিত খাদ্য তো স্টার্চ, তাহলে এটা কাদের সঞ্চিত খাদ্য? তো এটা হলো তোমার অনেক জনের সঞ্চিত খাদ্য। কাদের কাদের? ব্যাকটেরিয়া, প্রাণী মানে আমরা, ছত্রাক, সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়াকে তোমার বাংলায় নীলাভ সবুজ শৈবাল বলে। নীলাভ সবুজ শৈবাল বলে। এখন এটার নাম কেন শৈবাল প্লাস ব্যাকটেরিয়া? এটা আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ে যখন পড়াইছিলাম তখন খুব সুন্দর করে বুঝাই দিয়েছিলাম। তোমরা যদি আমার প্রথম অধ্যায়ে প্লে লিস্টটা করে আসো তাহলে কিন্তু এটা নিয়ে তোমাদের কোনো ঝামেলা বাঁধবে না। সায়ানোব্যাকটেরিয়ার নাম কেন নীলাভ সবুজ শৈবাল? কারণ এখানে ব্যাকটেরিয়া আছে, এখানে আবার শৈবাল আছে। কেন? একটা কথাই বলবো যে সায়ানোব্যাকটেরিয়া, এই নীলাভ সবুজ শৈবাল নামে শৈবাল আছে, বাট এটা তোমার ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। কেন পড়ে এটা তোমরা অলরেডি জানো, আমি ধরে নিচ্ছি, এখন অত বিস্তারিততে যাচ্ছে না। এখন দুনিয়ার এই যে এদের সবার, এই ছত্রাক, এদের সবার সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। মূলত তোমার উদ্ভিদ আর শৈবাল, এদের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ। তাছাড়া বাকি যারা আছে সবার সঞ্চিত খাদ্যই মূলত গ্লাইকোজেন ম্যাক্সিমাম। প্রাণী মানে আমরা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক, সবার সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। তোমরা এমনি মাথায় রাখবে, তোমার বইতে কি আছে ওইসব মাথায় আনা লাগবে না। তোমরা আমি যেভাবে দেখাইছি ওইভাবে মাথায় রাখবে যে উদ্ভিদ হলো তোমার এরা এইভাবে মনে হয় স্টার্চ। স্টার্চ কাদের সঞ্চিত খাদ্য? স্টার্চ হলো তোমার উদ্ভিদ আর শৈবালের, উদ্ভিদ আর শৈবালে। আর উদ্ভিদ আর শৈবাল ব্যতীত বাকি সবার সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। এমনি তোমরা মনে রাখবা, বইতে কিভাবে আছে ওইসব মাথায় আনা লাগবে না, তোমরা জাস্ট আমি যেমনি দেখাইছি অমনি পড়বা। তাহলে এই গ্লাইকোজেন কি? এদের হলো সঞ্চিত খাদ্য, এটা প্রথম কথা তোমাদের জানা লাগবে। তারপরে কি গ্লাইকোজেনটা মূলত কি দ্বারা গঠিত হয় এটা তোমাদের জানা লাগবে, যে গ্লাইকোজেনটা আসলে কি দ্বারা গঠিত হয়। গ্লাইকোজেন কি দ্বারা গঠিত হয়? গ্লাইকোজেন তোমার আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত হয়, এটা অলরেডি তোমরা জানো, আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত হয়। আলফা ডি গ্লুকোজ, অর্থাৎ এই আলফা ডি গ্লুকোজ দ্বারা কিন্তু আমার স্টার্চ গঠিত ছিল। এবং কথা হলো এটা মনে রাখবা কিভাবে, যে স্টার্চ, স্টার্চ কি? স্টার্চ হলো তোমার একটা সঞ্চিত বস্তু, এই গ্লাইকোজেন হলো সঞ্চিত বস্তু, এই জন্য এই সঞ্চিত বস্তু তার মানে দুইটা হলো আলফা ডি গ্লুকোজ। এইভাবে তোমরা মনে রাখতে পারো, আমি এমনি মনে রাখি যেহেতু আমার স্টার্চ একটা সঞ্চিত বস্তু, গ্লাইকোজেনও একটা সঞ্চিত বস্তু, তাই দুইজনে আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। এখন গঠনে আলাদা আছে, স্টার্চের গঠন একরকম, গ্লাইকোজেনের গঠন আরেক রকম। এই জন্য ওই স্টার্চ আর এই গ্লাইকোজেন, বা যেহেতু দুইজনই সঞ্চিত বস্তু এই জন্য দুইজনই আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত হয়, দুইজনই আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। এটা অলরেডি তোমরা জানো। তারপরে কি বলছে? তারপরে তোমার বলছে হলো, আচ্ছা ভালো কথা, তার মানে কি এই যে স্টার্চ, মানে স্টার্চের যেই যেই বৈশিষ্ট্য তুমি গ্লাইকোজেন কি স্টার্চের সাথে মিলাই মিলাই পড়বা, স্টার্চের সাথে মিলাই মিলাই পড়বা। প্রথমে কি বললা? স্টার্চ হলো হলো কাদের সঞ্চিত বস্তু? উদ্ভিদ আর শৈবালে। গ্লাইকোজেন কাদের? গ্লাইকোজেন হলো তোমার হলো ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রাণী, এদের। তারপরে কি? স্টার্চ হলো আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, গ্লাইকোজেনও আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। তারপরে কি? তারপরের কথা কি? তারপরের কথা হলো এই যে স্টার্চ, স্টার্চ কি? স্টার্চ হলো শাখান্বিত, স্টার্চ হলো শাখান্বিত। তার মানে কি গ্লাইকোজেনও কি হবে? গ্লাইকোজেনও তোমার শাখান্বিত হবে, শাখান্বিত হবে। এখন এটাও মনে রাখা যায়, দেখো আমি স্টার্চ কেমনে পড়াইছিলাম, দন্তের ছয়টায় দন্তের 9 বাই, যুক্তবর্ণ শাখান্বিত, এই যে গয়ল, গয়ল দন্তের 9 বাই, যুক্তবর্ণ শাখান্বিত। এমনিও মনে রাখতে পারো। আবার এই যে স্টার্চ শাখান্বিত, যেহেতু স্টার্চ আর গ্লাইকোজেন প্রায় সেম জিনিস, কারণ কি দুইজনই হলো তোমার সঞ্চয়ী বস্তু, দুইজনই হলো সঞ্চয়ী বস্তু, আলাদা আলাদা জোনের, বাট দুইজনই সঞ্চয়ী বস্তু। এই জন্য দুইজনই আলফা ডি গ্লুকোজ, দুইজনই শাখান্বিত, দুইজনই। তো এইভাবে তোমরা এই জিনিসগুলো মনে রাখতে পারো। তারপরে কি আছে? তারপরে হলো তোমার হলো এই মোটামুটি আরেকটা জিনিস জানা লাগবে স্টার্চে মিলাই, এর কি বলে? এর প্রাণীজ স্টার্চ বলে। এই যে এখন আসল কথায় চলে আসছে, যে স্টার্চের সাথে কেন মিলাই পড়বো, কারণ কি এটা হলো তোমার প্রাণীজ স্টার্চ, ওটা স্টার্চ এটা প্রাণীজ স্টার্চ, ওটা স্টার্চ এটা প্রাণীজ। এইভাবে তোমরা মিলাই মিলাই গ্লাইকোজেন পড়বা। কি কেমনে পড়বা বলি? স্টার্চ, স্টার্চ আর গ্লাইকোজেন, গ্লাইকোজেন হলো প্রাণীজ স্টার্চ। এখন স্টার্চ আর প্রাণীজ স্টার্চ, তার মানে কি দুই জায়গায় একই টাইপের জিনিস হবে। কিরকম একই টাইপের জিনিস? দুইজনই হলো সঞ্চয়ী বস্তু। স্টার্চ কাদের সঞ্চয়ী বস্তু? উদ্ভিদ আর শৈবালে। আর গ্লাইকোজেন কাদের? গ্লাইকোজেন হলো তোমার হলো প্রাণী, ব্যাকটেরিয়া, ছত্রাক। স্টার্চ আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, গ্লাইকোজেন আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। স্টার্চ শাখান্বিত, তার মানে গ্লাইকোজেন শাখান্বিত, দুইজনের মধ্যেই যুক্তবর্ণ আছে। তারপরে কি? তারপরে হলো তোমার স্টার্চ কি? স্টার্চকে ভাঙলে গ্লুকোজ পাওয়া যায়, গ্লাইকোজেনকে ভাঙলেও গ্লুকোজ পাওয়া যায়, এটাও তোমরা বলতে পারো। এই হলো বিষয়। তো এইভাবে তোমরা স্টার্চ আর গ্লাইকোজেনটা মিলাই পড়বা, স্টার্চ আর গ্লাইকোজেনটা মিলাই পড়বা। তো এইভাবে মিলাই মিলাই তোমরা স্টার্চ আর গ্লাইকোজেনটা পড়বো। আমি একটু মিলাই তোমাদের একটা শখ করে দিচ্ছি একটু পরে। তো এই হলো তোমার স্টার্চ আর গ্লাইকোজেন। আর এখানে তোমাদের একটা এমসিকিউ আছে, এই গ্লাইকোজেনটা তোমার প্রাণীতে তো সঞ্চিত থাকে, এখন প্রাণীর কোথায় সঞ্চিত থাকে? প্রাণীর দুইটা জায়গায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে, একটা হলো তোমার হলো যকৃতে,
যকৃৎ ইংলিশে লিভার বলা হয়, তোমরা অলরেডি চিনো জিনিসটা। আর একটা হলো তোমার মাংসপেশিতে। এই দুই জায়গায় হলো গ্লাইকোজেন সঞ্চিত থাকে, অর্থাৎ আমাদের পুরা বডিতে সঞ্চিত থাকে না। উদ্ভিদে যেমন স্টার্চ কোথায় সঞ্চিত থাকে, বীজে থাকে, ফলে থাকে, আর আমাদের ক্ষেত্রে আমাদের যকৃৎ, মাংসপেশি এইগুলাতে তোমার এই গ্লাইকোজেনটা সঞ্চিত থাকে। তো এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে, এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। তো এরপরে আসছে হলো তোমার তোমার হলো এই গ্লাইকোজেনের বৈশিষ্ট্য বা ধর্ম। তো বৈশিষ্ট্য চলে আসি। তো বৈশিষ্ট্য কি, এরা হলো তোমার নন সুগার, নন সুগার, তার মানে তিনটা বৈশিষ্ট্য হয়ে গেছে। তিনটা বৈশিষ্ট্য হয়ে গেছে, শুধু একটা এক্সেপশনাল। একটা এক্সেপশনাল কি, তোমার নর্মালি নন সুগারের বৈশিষ্ট্য কি, পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। আর এই বৈশিষ্ট্যটা আবার ইডার ক্ষেত্রে খাটবে না, আমার গ্লাইকোজেনের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা খাটবে না। গ্লাইকোজেন কি পানিতে আবার দ্রবণীয় না, আংশিক দ্রবণীয়, পানিতে আংশিক দ্রবণীয়। তো এটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে। গ্লাইকোজেন আমার যেই জিনিস, এটা হলো কি, এটা নন সুগার, তার মানে কি এটা পানিতে অদ্রবণীয় হওয়ার কথা, বাট এটা পানিতে আংশিক দ্রবণীয়। তো এটা একটু মাথায় রাখা লাগবে, কিন্তু এটা পানিতে আংশিক দ্রবণীয়, বাট বাকি সবকিছুতে অদ্রবণীয়। এই জিনিসটা একটু মাথায় রাখবে। এই জন্য আমি যখন নন সুগার পড়ছিলাম তোমাকে চারটা বৈশিষ্ট্য দিছিলাম, যে কি তোমার হলো হীন, সবকিছুতে হীন, এটা গ্লাইকোজেনের ক্ষেত্রে খাটবে। পাউডার জাতীয়, এটা গ্লাইকোজেনের ক্ষেত্রে খাটবে। পানিতে দ্রবণীয়, এটা গ্লাইকোজেনের ক্ষেত্রে খাটবে না, ও হলো আংশিক দ্রবণীয়। আর সরি, পানিতে অদ্রবণীয়, এটা গ্লাইকোজেনের ক্ষেত্রে খাটবে না, কারণ ও হলো আংশিক দ্রবণীয়। আরেকটা কি, আরেকটা হলো বাকি সবকিছুতেই অদ্রবণীয়, এটা আবার গ্লাইকোজেনের ক্ষেত্রে খাটবে। এই হলো শুধু পানিতে আংশিক দ্রবণীয়, বাকি সবকিছুতে অদ্রবণীয়। এরকম নন সুগার দ্বারা মনে রাখা লাগবে। তো তোমরা সেলুলোজ আর হলো এই গ্লাইকোজেনে এই দুইটা মাথায় রাখবা। সেলুলোজের ক্ষেত্রে পাউডার জাতীয় খাটে না, আর গ্লাইকোজেনের ক্ষেত্রে পানিতে দ্রবণীয় এটা খাটে না। এর বদলে ওটাই হলো ফাইবার জাতীয় খাটে, আর এটা হলো আংশিক দ্রবণীয় খাটে। তাছাড়া বাকি তিনটাই হলো দুইজনের ক্ষেত্রেই খাটে, দুইজনের ক্ষেত্রে তিনটা খাটে, আরেকটা খাটে না। বাট স্টার্চের ক্ষেত্রে চারটাই খাটে। এরকম ভাবে তোমরা জিনিসগুলো একটু মাথায় রাখবে। তো গ্লাইকোজেনের বৈশিষ্ট্য আমরা সবই মোটামুটি, এরপরে কি বলা আছে হলো পাউডার জাতীয়, তো অলরেডি পড়া হয়ে গেছে। আয়োডিন দ্রবণে কি বর্ণ দেয়, এটাও তোমরা জানো, কি বর্ণ দেয়, লালচে বেগুনি, লালচে বেগুনি দেয়। আয়োডিন দ্রবণে কি বর্ণ দেয়, লালচে বেগুনি দেয়। এটা তোমাদের অলরেডি পড়ায় ফেলছি। দেন আর্দ্র বিশ্লেষণ করে কি পাওয়া যায়, আর্দ্র বিশ্লেষণ করে গ্লুকোজ পাওয়া যায়, সব পড়ানো হয়ে গেছে। আর্দ্র বিশ্লেষণ করে গ্লুকোজ পাওয়া যায়। তারপরে কি তোমার ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণ বা বেনেডিক দ্রবণকে বিজারিত করে না, কারণ কি এটা হলো নন রিডিউসিং সুগার, বিজারিত করে না কারণ এটা নন রিডিউসিং সুগার করে না। এটা নন রিডিউসিং সুগার, এটাও আমরা জানি। আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, এই মোটামুটি শেষ। তো এই মোটামুটি তোমার গ্লাইকোজেনের ব্যবহার। শুধু এখানে একটু প্যাচ আছে যে এটা পানিতে আংশিক দ্রবণীয়, বাট নর্মালি নন সুগাররা পানিতে অদ্রবণীয় হয়, বাট এটা পানিতে আংশিক দ্রবণীয়। এটা তোমাদের আলাদাভাবে একটু মনে রাখা লাগবে। তাছাড়া বাকি সবই তোমার ওই ওই ইস্তাসে যেভাবে মিলাই মিলাই পড়েছিলাম, ওই সবকিছুর ক্ষেত্রে এটা খাটে। শুধু এই যে এই ডিফারেন্সটা এটা গ্লাইকোজেনের ক্ষেত্রে আছে, আবার সেলুলোজের ক্ষেত্রেও একটা ডিফারেন্স আছে। দুইটারই ডিফারেন্স গুলা পড়বা, যে সেলুলোজে পাউডার জাতীয় ডিফারেন্স, আর এখানে পানিতে অদ্রবণীয় ডিফারেন্স। তাছাড়া বাকি সবকিছু স্টার্চের সাথে মিলাই পড়া যাবে। তো এইগুলো সবই তোমরা জানো অলরেডি, তোমরা সবই বুঝছো, সবই বুঝে ফেলছো। এখন হলো তোমার গ্লাইকোজেনের ব্যবহার। এখন হলো গ্লাইকোজেনের ব্যবহার। তো এরাও তোমার মানে তুমি অলরেডি জানো, এখানে কি বলছে, পেশিদের সঙ্গে পেশির কাজে ব্যবহৃত হয়। গ্লাইকোজেন বেড়ে গ্লুকোজে পরিণত হয়, এটা রক্তে গ্লুকোজের স্বাভাবিক অন্তর। অর্থাৎ এখানে তুমি একটা জিনিস জানবা, গ্লাইকোজেন কিসে সঞ্চিত থাকে, প্রাণীতে। প্রাণীর সঞ্চিত বস্তু হলো গ্লাইকোজেন, এটা তুমি জানো, অলরেডি জেনে গেছো। প্রাণীর কোথায় কোথায় থাকে, যকৃতে থাকে। আর কোথায় থাকে, মাংসপেশিতে থাকে, মাংসপেশিতে থাকে। এই দুইটাও তোমরা অলরেডি জেনে গেছো। যকৃতে যে গ্লাইকোজেনটা থাকে ওটা কি হয়, ওটা তোমার গ্লুকোজে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়ে তোমার আমাদের রক্তে, রক্তে হলো এই যে গ্লুকোজের স্বাভাবিক মাত্রাটা বজায় রাখে, স্বাভাবিক মাত্রাটা বোঝায়। এটা হলো রক্তে সঞ্চিত গ্লাইকোজেনের কাজ। এটা কি হয়, এটা হলো প্রয়োজন অনুযায়ী গ্লুকোজে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়ে কি হয়, রক্তে হলো গ্লুকোজের স্বাভাবিক মাত্রাটা বজায় রাখে। এবং মাংসপেশিতে, মাংসপেশিতে যে গ্লাইকোজেনটা থাকে ওটা কি করে, ওটা শক্তি তৈরি করে, ওটা শক্তিতে পরিণত হয়, শক্তিতে পরিণত হয়, শক্তিতে পরিণত হয়ে কি করে, শক্তিতে পরিণত হয়ে পেশির কাজ, পেশির কাজে সাহায্য করে। অর্থাৎ পেশিতে শক্তি যোগায়, শক্তিতে পরিণত হয়। অর্থাৎ এই যে আমরা এই যে হাত নড়াচ্ছি, এই দেখো হাত নড়াচ্ছি, পা নড়াচ্ছি, মুখ নড়াচ্ছি, তো এইগুলো নড়ানোর কারণ কি, এগুলো নড়ানোর কারণ হলো আমাদের যে মাংস পেশি আছে ওইগুলোর মাধ্যমে নড়াচ্ছি। তো ওইগুলোর মাধ্যমে নড়াচ্ছি, নড়ানো এটা কেমনে নড়তেছে, এই যে আমাদের মাংস পেশিতে যে গ্লাইকোজেনটা আছে ওটা তোমার শক্তিতে কনভার্ট হয়ে যায়, ওই শক্তিটা ব্যবহার করে আমরা জিনিসগুলোকে নড়াচ্ছি। তো তুমি না জিনিসটা এইভাবে গ্লাইকোজেন কোথায় কিসের সঞ্চিত বস্তু, মানে সঞ্চিত মানে বস্তু, প্রাণী, প্রাণীর কোথায় সঞ্চিত থাকে, যকৃৎ আর মাংসপেশিতে। তো যকৃতে যে গ্লাইকোজেনটা থাকে ওটা গ্লুকোজে পরিণত হয়, রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বজায় রাখে। আর মাংসপেশিতে যে গ্লাইকোজেন থাকে ওটা হলো মাংসপেশিকে এই নড়ার জন্য শক্তিটা প্রদান করে। এভাবে তোমরা এই
গ্লাইকোজেনের ব্যবহারটা মনে রাখবা। আর এটা কি, এটা সঞ্চিত খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, এটা অলরেডি তোমরা জানো। তো আমরা মোটামুটি গ্লাইকোজেনের ব্যবহার শেষ করে ফেলছি, গ্লাইকোজেনের ব্যবহার শেষ। তো গ্লাইকোজেনের ব্যবহার খতম। এরপরে কি আছে, এরপরে তোমাদেরকে বলছিলাম যে গ্লাইকোজেন আর স্টার্চের এই জিনিসটা তোমাদের বইতে নাই, তাও আমি স্পেশালি জিনিসটা তোমাদেরকে একটু দেখাবো। গ্লাইকোজেন একে কি বলা হয়, প্রাণী স্টার্চ বলা হয়, স্টার্চ বলা হয়, স্টার্চ। আমি এখন তোমাদেরকে মিল পড়াবো। আমি এতদিন তোমাদেরকে পার্থক্য পড়াইছি সব করে, আজকে মিল পড়াবো। মিলটা কি, এটাও সঞ্চিত বস্তু, এটাও সঞ্চিত। এটা কার সঞ্চিত বস্তু, প্রাণীর, ব্যাকটেরিয়ার, ছত্রাকের। এটা কি, উদ্ভিদ আর শৈবালের, শৈবাল। এরা দুইজনই সঞ্চিত বস্তু, বাট এক একজনের। এটা হলো আলফা ডি গ্লুকোজ, এটাও আলফা ডি গ্লুকোজ। এটা কি, এরা হলো তোমার হলো এটা হলো শাখান্বিত, এটা হলো তোমার শাখান্বিত। এর বর্ণটা কি, বর্ণটা কি, আয়োডিন দ্রবণে এর বর্ণটি, মানে এর বর্ণ কি, আয়োডিন দ্রবণে এর বর্ণ হলো তোমার লালচে বেগুনি, লালচে বেগুনি। আর এর বর্ণ কি, এর বর্ণ হলো নীল। বাদ গেল কিছু, এই। তো এইভাবে তোমরা মিলাই পড়ে নিবা স্টার্চ আর গ্লাইকোজেন। তুমি স্টার্চ জানলেই কিন্তু তোমার গ্লাইকোজেন হয়ে যাবে, জাস্ট মিলাই মিলাই পড়বা। আলফা ডি গ্লুকোজ, শাখান্বিত, লালচে বেগুনি, নীল, উদ্ভিদ শৈবাল, প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া। এইভাবে তোমরা মিলাই মিলাই জিনিসগুলো পড়ে নিবা, তাহলে কিন্তু আমার গ্লাইকোজেন টপিকটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, ভালো কথা, গ্লাইকোজেনে একটা তোমার বৈশিষ্ট্য বাদ গেছে, এই বৈশিষ্ট্যটা একটু দেখাই, খেয়াল করি নাই। সব বৈশিষ্ট্যই তোমার পড়ায় ফেলছি, শুধু একটা বৈশিষ্ট্য বাদ গেছে, কি, এটা হলো কলেট সাসপেনশন তৈরি করে, কলেট সাসপেনশন তৈরি করে। এতটুকু মাথায় রাখবা, কলেজ সাসপেনশন তৈরি করে, এটা একটু তোমাদের মুখস্থ করা লাগবে, নতুন ভাবে মুখস্থ করা। তো সব বৈশিষ্ট্য তো তোমার নন সুগার দিয়ে হয়ে যাবে, শুধু পানিতে অদ্রবণীয়টা একটু এক্সেপশনাল, বাকি সব স্টার্চ হিসেবে মিলাই পড়বা। আর এটা একটু মুখস্থ করবে, এটা কি করে, কলেজ সাসপেনশন তৈরি করে। কলেজ সাসপেনশন মানে কি, তুমি যখন এই যে গ্লাইকোজেনকে ঠান্ডা পানিতে দিবা, তখন কি হবে, তখন এই গ্লাইকোজেনের মধ্যে অধক্ষেপ পড়বে। তো সাসপেনশনের অধক্ষেপের ইংলিশ হলো সাসপেনশন। তো অধক্ষেপ পড়বে। এখন অধক্ষেপটা কেমন, কলয়েড অধক্ষেপ। কলয়েড মানে এই যে অধক্ষেপটা হবে, এই অধক্ষেপটা কি করবে, তোমার পানি শোষণ করবে, পানি শোষণ করতে পারবে, এই ক্যাপাবিলিটি থাকবে। এই জন্য বলছে যে কি, এই হলো, এটা হলো ঠান্ডা পানিতে কলেজ সাসপেনশন তৈরি করে। এখন যদি তুমি ঠান্ডা পানি মেনশন না করে শুধু যদি লেখো কলেজ সাসপেনশন তৈরি করে, তা হবে, কারণ স্যার তোমার খাতায় কলেজ সাসপেনশন এই ওয়ার্ডটা খুঁজবে, এই ঠান্ডা পানিও খুঁজবে না, তৈরি করেও খুঁজবে না। তো এই কলেজ সাসপেনশন দেখলেই তুমি নাম্বার পেয়ে যাবে। তো এই যে তোমার হলো গ্লাইকোজেনে এই বৈশিষ্ট্যটা একটু মাথায় রাখবে, কলেজ সাসপেনশন তৈরি করে। আর এটা হলো তোমার পানিতে অদ্রবণীয় না, আংশিক দ্রবণীয়। এই দুইটা জিনিস হলো তোমার এলো ইসের ক্ষেত্রে, গ্লাইকোজেনের ক্ষেত্রে আলাদাভাবে দেখা লাগবে। পানিতে আংশিক দ্রবণীয়, আংশিক দ্রবণীয়, এই দুইটা আলাদাভাবে দেখা লাগবে। তাছাড়া সবই তুমি নন সুগার স্টার্চের সাথে মিলাই মিলাই পড়ে ফেলতে পারবে। তো আমার গ্লাইকোজেন টপিকটা শেষ, গ্লাইকোজেন টপিকটা পুরো কমপ্লিট। তো আমরা গ্লাইকোজেন টপিকটা শেষ করলাম। এরপরে কিছু ছোট ছোট টপিক আছে, কিছু ছোট ছোট টপিক আছে, তো ওইসব টপিক গুলো আমরা পড়বো। তো এখানে আরো কিছু কথা বলা আছে, তোমার প্রথমে বিজারণ ক্ষমতার ভিত্তিতে প্রকারভেদ করছে, তারপরে ওইগুলা দিছে। তো আমি বিজারণ ক্ষমতার ভিত্তিটা পরে পড়াচ্ছি, আগে ওইগুলা পড়াইনি, এখানে ওদের কমে একটু সমস্যা আছে। হেমিসেলুলোজ, এটা ওয়ান কাইন্ড অফ কি, ওয়ান কাইন্ড অফ তোমার পলিস্যাকারাইড। তো এটা সম্পর্কে তোমার কিচ্ছু বলে নাই, তোমাদের কিচ্ছু জানা লাগবে না, দুইটা জিনিস জানবে, এটা কি, এটা হলো একটা গাঠনিক পলিস্যাকারাইড, যেটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি পড়ায় ফেলছি। এটা কি, গাঠনিক পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। আরেকটা জিনিস এর উদাহরণ, তো সেলুলোজ, তো এটা তো যেমন একটা, মানে কি বলবো, এই হেমিসেলুলোজ আবার তোমার এই গ্লুকোজের ভিত্তিতে, অর্থাৎ অনেকগুলা গ্লুকোজ মিলে তো হেমিসেলুলোজ গঠিত হয়। এটা মেইনলি তোমার বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, অত কিছু জানা লাগবে না, জাস্ট মাথায় রাখবে যে হেমিসেলুলোজে অনেকগুলো গ্লুকোজ থাকে। গ্লুকোজ সংখ্যার ভিত্তিতে বিভিন্ন টাইপের হেমিসেলুলোজ হয়। অর্থাৎ ধরো ধরো হেমিসেলুলোজে তোমার গ্লুকোজের রেঞ্জ হলো তোমার কত, 200 থেকে 300 ফর এক্সাম্পল। তার মানে কি, তার মানে তোমার যদি হলো 275টা থাকে তাইলে এক নাম হবে, 290টা থাকলে তাইলে আরেক নাম হবে, এরকম ভাবে তোমার হেমিসেলুলোজের নামকরণ করা হয়। তো এটা একটা গাঠনিক পলিস্যাকারাইড, আর গ্লুকোজের সংখ্যার ভিত্তিতে বিভিন্ন টাইপের হেমিসেলুলোজ আছে। তো তোমার এখানে দুইটা এক্সাম্পল দিয়ে আছে, একটা কি, একটা হলো তোমার তোমার হলো গ্লুকান আর জাইনাল, গ্লুকোন আর জাইনাল, এই দুইটা হলো হেমিসেলুলোজ তোমার গ্লুকোজ সংখ্যার ভিত্তিতে। এতে এক পরিমাণ হলো গ্লুকোজ আছে, এতে আরেক পরিমাণ গ্লুকোজ আছে, বা দুইটাই হলো তোমার হেমিসেলুলোজ। তো তোমাদের এই মেইনলি তোমাদের এই উদাহরণটা জানা লাগবে, এই উদাহরণ দুইটা জানা লাগবে।
এখন এই দুইটা তোমাদের ভুলাই যাবে। তো আমি এটা কেমনে মনে রাখতাম, আমি মনে রাখতাম একটা মিমিক ইউজ করতাম গাজা। এটা আমি কোনোদিন ভুলতাম না, কারণ গাজাকে কেউ কখনো ভোলে না। গাজা এমনই একটা জিনিস, গাজাকে কেউ কখনো ভোলে না। গাজা গতে গ্লুকান, বর্গেজ দতে জাইলান। গতে গ্লুকান, বর্গেজ জাইলান। আমি যখনই গাজার মানে গাজা ওয়ার্ডটা আমার মুখ থেকে বেরোয়, তখনই আমার এই গ্লুকান আর জাইনালের কথা মনে পড়ে। গ্লুকান জাইনাল, তো তুমি কোনোদিন ভুলবা না, তুমি গাজা দিয়ে এই জিনিসটা মনে রাখো। হেমিসেলুলোজ কি গাজা, হেমিসেলুলোজ হলো গাজা, গ্লুকান জাইনাল, গাজা গ্লুকান জাইনাল। এইভাবে তোমরা হেমিসেলুলোজের উদাহরণ দুইটা মনে রাখতে পারো। তো গেল। এরপরে কি আছে, এরপরে আরেকটা তোমার নিয়ে কথা বলছে, আরেকটা পলিস্যাকারাইড নিয়ে কথা বলছে। এটা কি, এটা হলো তোমার কাইটিন। তো কাইটিন আমাদের একটু এক্সেপশনাল হলো হেমিসেলুলো সরি পলিস্যাকারাইড। কাইটিন কি, কাইটিন হলো তোমার নাইট্রোজেন ঘটিত পলিস্যাকারাইড, নাইট্রোজেন ঘটিত পলিস্যাকারাইড। এটা তোমাদেরকে বোঝায় কেন নাইট্রোজেন ঘটিত, অর্থাৎ তোমার এই যে কাইটিন, তো আমরা কি জানি তোমার পলিস্যাকারাইড কেমনে গঠিত হয়। পলিস্যাকারাইড গঠিত হয় তোমার অনেকগুলো তোমার হলো মনোস্যাকারাইড একত্রিত হয়, অনেকগুলা মনোস্যাকারাইড একত্রিত হয়ে তোমার পলিস্যাকারাইড গঠিত হয়। এটাই তো, অনেকগুলা মনোস্যাকারাইড একত্রিত হয়ে তোমার হলো পলিস্যাকারাইডটা গঠিত হয়। তো এখন কাহিনী কি হয়েছে, কাহিনী হয়েছে যে মনোস্যাকারাইডের মধ্যে কি থাকে, তোমার কার্বন হাইড্রোজেন অক্সিজেন। মনোস্যাকারাইডের মধ্যে কিন্তু কার্বন হাইড্রোজেন অক্সিজেন বাদে কিচ্ছু থাকে না। কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই তিনটা জিনিস বাদে কিন্তু মনোস্যাকারাইডের মধ্যে কিচ্ছু থাকে না। যেহেতু অনেকগুলো মনোস্যাকারাইড নিয়ে পলিস্যাকারাইড গঠিত হয়, তার মানে তাদের মধ্যে এই কার্বন হাইড্রোজেন অক্সিজেনও থাকে। কিন্তু কাইটিন এমন একটা পলিস্যাকারাইড, এর মধ্যে এই কার্বন হাইড্রোজেন অক্সিজেন বাদেও সামাও এর মধ্যে নাইট্রোজেনও থাকে, এর মধ্যে এই নাইট্রোজেনকে তুমি পাবা। তো এটা খুবই এক্সেপশনাল একটা পলিস্যাকারাইড, যার মধ্যে কি কার্বন হাইড্রোজেন অক্সিজেনের পাশাপাশি নাইট্রোজেন আছে, এই জন্য একে বলছে হলো নাইট্রোজেন ঘটিত পলিস্যাকারাইড। তো এটা তোমাদের খুব ভালো মতো জানা লাগবে। এই কাইটিন কি, কাইটিন হলো নাইট্রোজেন ঘটিত পলিস্যাকারাইড। মানে কাইটিনের কাজ কি এটা তোমাদের জানা লাগবে। তো কাইটিনের কাজ কি, কাইটিন হলো তোমার ছত্রাকের কোষ প্রাচীর গঠন করে, ছত্রাকের কোষ প্রাচীর গঠন করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ছত্রাকের কোষ প্রাচীর গঠন করে কে, কাইটিন। আরেকটা কথা বলছে, তোমরা যখন হলো এই জুওলজির সেকেন্ড অধ্যায় মানে সেকেন্ড পেপার মানে তোমার প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায় তো আমরা সবাই পড়ছি। তো প্রাণী জগৎকে তোমার 9টা ফাইলামে ভাগ করা যায়। তো এই ফাইলামের মধ্যে একটা ফাইলাম আছে যেটাকে তোমার আর্থ্রোপোডা বলা হয়, আর্থ্রোপোডা বলা হয়। এই আর্থ্রোপোডাতে কারা থাকে, দুনিয়ায় যত পতঙ্গ আছে, যত পোকা আছে, সবাই এই আর্থ্রোপোডার মধ্যে পড়ে, এই আর্থ্রোপোডার মধ্যে পড়ে। এখন পোকার কি আছে, পোকার হলো একটা বহিঃকঙ্কাল থাকে, পোকার একটা বহিঃকঙ্কাল থাকে। অর্থাৎ ধরো তোমরা যদি ঘাস ফড়িং পড়ে থাকো, ঘাস ফড়িং এর একটা বহিঃকঙ্কাল আছে, অর্থাৎ ওদের বাইরে একটা স্ট্রাকচার আছে, এরকম একটা বাইরে একটা স্ট্রাকচার, শক্ত একটা খোলস টাইপের আছে, তার ভিতরে ওদের ভিতরে জিনিসপত্র আছে। মানে আমাদের বডি কেমন, আমাদের বডির মধ্যে তোমার কঙ্কাল থাকে, কঙ্কালের সাথে লেগে লেগে বডিটা গঠিত হয়। বাট এদের ক্ষেত্রে কি, এদের ক্ষেত্রে একটা খোলস থাকে, এরকম একটা খোলস থাকে, খোলসের মধ্যে সব জিনিসপত্র থাকে। তো এই খোলসটাকে তোমার বহিঃকঙ্কাল বলা হয়, বহিঃকঙ্কাল বলা হয়। তো এই আর্থ্রোপোডাতে যারা আছে এদের হলো বহিঃকঙ্কাল আছে। তো এই বহিঃকঙ্কালটা আবার এই কাইটিন দ্বারা গঠিত। অর্থাৎ তোমার পতঙ্গ, কাঁকড়া, কাঁকড়াও কিন্তু ওয়ান কাইন্ড অফ আর্থ্রোপোডা। তারপরে লোবাস্টার, লোবস্টার, লোবস্টার বলতে তোমার, লোবস্টার বলতে মূলত তোমার এই চিংড়িকে বোঝায়। অর্থাৎ বড় ধরনের যে চিংড়িগুলো আছে, অনেক বড়, মানে অনেক বড় বলতে তোমার মানে মানুষের সাইজের বা মানুষের থেকে অর্ধেক বা এরকম টাইপের যে চিংড়িগুলো আছে, ওইগুলোকে আর তোমার হলো চিংড়ি বলা হয় না, ওইগুলোকে তোমার লোবস্টার বলা হয়। এই লোবস্টারও এই আর্থ্রোপোডার মধ্যে পড়ে। তো এইগুলো ইত্যাদি, এই ইত্যাদি আর্থ্রোপোডাতে যারা আছে এদের বহিঃকঙ্কাল তৈরিতে, এদের বহিঃকঙ্কাল হলেই কাইটিন দ্বারা নির্মিত, কঙ্কাল নির্মিত এই কাইটিন দ্বারা। তো কাইটিন খুবই ইম্পর্টেন্ট, এর তিনটা পয়েন্টই ইম্পর্টেন্ট। এটা কি, এটা হলো পলিস্যাকারাইড যার মধ্যে নাইট্রোজেন আছে, এর জন্য এটা নাইট্রোজেন গঠিত পলিস্যাকারাইড। এটা ছত্রাকের কোষ প্রাচীর গঠন করে। অর্থাৎ ছত্রাক কি, ছত্রাক হলে পুরো একটা হলো তোমার কিংডম, পুরো একটা কিংডম। অর্থাৎ ওই যে মার্গুলো যে 5 রাজ্যে ভাগ করছে, এই 5 রাজ্যের মধ্যে একটা রাজ্য হলো ভানজি বা ছত্রাক। এই এর মধ্যে যারা আছে সবার কোষ প্রাচীর হলো এই হলো কাইটিন দ্বারা গঠিত। আর হলো তোমার আর্থ্রোপোডা একটা ফাইলাম, এই আর্থ্রোপোডা ফাইলামে যারা আছে সবার বহিঃকঙ্কাল হলো এই কাইটিন দ্বারা গঠিত। বুঝতে পারছো? অর্থাৎ ফানজাই, ফানজাই এই কিংডমে যারা আছে সবার কোষ প্রাচীর হলো কি দ্বারা গঠিত, কাইটিন দ্বারা গঠিত। আর্থ্রোপোডা একটা ফাইলাম, এই ফাইলামে যারা আছে সবার হলো বহিঃকঙ্কাল, সবার বহিঃকঙ্কাল কি দ্বারা গঠিত, এই কাইটিন দ্বারা গঠিত। তো এইভাবে কিন্তু তোমাদের এই তিনটা পয়েন্ট একটু মনে রাখা লাগবে, কারণ এই তিনটা পয়েন্ট সুপার ইম্পর্টেন্ট। বহিঃকঙ্কাল তৈরি করে কে, কাইটিন। কোষ প্রাচীর, ছত্রাকের কোষ প্রাচীর তৈরি করে কে, কাইটিন। নাইট্রোজেন গঠিত কে, কাইটিন। এভাবে তোমরা কাইটিনটা একটু মাথায় রাখবে। কাইটিন সম্পর্কে আরেকটা জিনিস আছে, তো এটা কাইটিনের ভিতরে বলবো না, পরে বলবো। সেটা তোমাদেরকে পরে বলি, তোমরা কাইটিন মোটামুটি তো চিনে রাখো, দেন পরে এটা বলতেছে, এটা কাইটিনের ভিতরে বললে তোমাদের ভুলাই যাবে। তো তোমরা কাইটিনের ক্ষেত্রে এই তিনটা জিনিস মাথায় রাখবা। এরপরে একটা টপিক আছে, টপিকের হেডলাইন হলো কার্বোহাইড্রেট ডেরিভেটিভ, কার্বোহাইড্রেট
ডেরিভেটিভস আসলে জিনিসটা কি? ডেরিভেটিভস অর্থাৎ জিনিসটা এরকম, ধরো কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট হলো তোমার ধরো এই যে কার্বন 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 কার্বন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কার্বন। এখন কি হয়েছে, এখানে কি আছে, এই যে লাস্টের যে কার্বন, এখানে কি এখানে একটা তোমার থাকে, একটা অ্যালডিহাইড মূলক থাকে, বা এইখানে একটা কিটোন মূলক থাকে। এইভাবে তো তোমার হলো কি হয়, কার্বোহাইড্রেট তৈরি হয়, এরকম অসংখ্য এরকম ভাবে তৈরি হইতে 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 কার্বোহাইড্রেটটা তৈরি করে। এখন কি হয়েছে, তোমার এখানে যে অ্যালডিহাইড মূলকটা আছে এই মূলকটা চলে গেছে, এই মৌলকটা চলে এখানে অন্য একটা মূলক আছে, এখানে একটা অ্যাসিড চলে আসলো, বা এখানে একটা অ্যালকোহল চলে আসলো, এখানে একটা তোমার কি এখানে একটা অ্যামিন চলে আসলো, এরকম বিভিন্ন মূলক চলে আসলো, বিভিন্ন মূলক চলে আসলো, কিটোন মূলকটা চলে যায়, এখানে ধরো একটা ইথার মূলক চলে আসলো, অ্যামিন মূলক চলে আসলো, এরকম বিভিন্ন মূলক চলে আসলো। আসলে কি হবে, জিনিসটা কিন্তু মানে কার্বোহাইড্রেটই থাকবে, বাট জিনিসটা কিন্তু নর্মাল কার্বোহাইড্রেট বলা যাবে না, তখন এটাকে তোমার কার্বোহাইড্রেট ডেরিভেটিভস বলা হয়। কার্বোহাইড্রেট ডেরিভেটিভস এর বাংলা হলো কার্বোহাইড্রেটের জাতক, অর্থাৎ এমন একটা জিনিস যেটা কার্বোহাইড্রেট থেকে তৈরি হয় বাট কার্বোহাইড্রেট না। অর্থাৎ যখন এর সাথে C+H চলে আসবে তখন কিন্তু এটা আর কার্বোহাইড্রেট থাকবে না, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাসিড হয়ে যাবে, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাসিড হয়ে যাবে। বাট তাও কি, তাও হলো এটা হলো তোমার হলো এটা কিন্তু তোমার অ্যাসিড হয়ে গেছে, এটা অ্যাসিড হয়ে গেছে, নামে অ্যাসিড, বাট এটা কিন্তু কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়েছে, এই জন্য এটা কিন্তু আমরা কার্বোহাইড্রেট জাতক বলতে পারবো। এখন তোমাদের আমি কিছু এক্সাম্পল দিই, তোমরা মানে এই যে অ্যাসকর্বিক অ্যাসিডের নাম শুনছো, অ্যাসকর্বিক অ্যাসিডের নাম শুনছো, তো এই অ্যাসকর্বিক অ্যাসিড কি, অ্যাসকর্বিক অ্যাসিড হলো ওয়ান কাইন্ড অফ কার্বোহাইড্রেট জাতক, অর্থাৎ এখান থেকে এই CH চলে যায়, এখানে তোমার এই C+H যুক্ত হয়েছে, C+H যুক্ত হয়ে মূলত এই অ্যাসকর্বিক অ্যাসিডটা তৈরি হয়েছে। তো এই অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু ওয়ান কাইন্ড অফ কার্বোহাইড্রেট জাতক। এছাড়াও তোমাদের আরেকটা জিনিস আমি তোমাদেরকে শুরুর দিকে পড়াইছিলাম, যে এই যে কার্বোহাইড্রেট আছে এরা কি, এরা হলো হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়, এরা হলো হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয় হলো এই কার্বোহাইড্রেট গুলো। কার্বোহাইড্রেট গুলো তোমার হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তো কোন কার্বোহাইড্রেটটা ব্যবহার করা হয়, ওই কার্বোহাইড্রেটটার নাম হলো হায়ালুরোনিক অ্যাসিড। তো এই হায়ালুরোনিক অ্যাসিড হলো তোমার ওয়ান কাইন্ড অফ হলো কার্বোহাইড্রেট জাতক। হায়ালুরোনিক অ্যাসিড হলো ওয়ান কাইন্ড অফ কার্বোহাইড্রেট জাতক। এরকম ভাবে তোমার হলো এই CH এর জায়গায় যদি C+H চলে আসে তাহলে কি হবে, এটা হলো অ্যাসিড হয়ে যাবে, বাট জিনিসটা কোথা থেকে আসছে, তোমার কার্বোহাইড্রেট থেকে আসছে, এই জন্য এটা কার্বোহাইড্রেট জাতক। আই গেস তোমরা বুঝতে পারছো, এরকম ভাবে OH আসতে পারে, NH2 আসতে পারে, এইভাবে তোমার কার্বোহাইড্রেট জাতক তৈরি হয়। তো তোমার এই হাসান স্যারের বইতে দুইটা কার্বোহাইড্রেট জাতকের নাম মেনশন করা আছে, দুইটা নাম কি কি, একটা হলো তোমার হলো গ্লুকোসামিন, একটা হলো গ্লুকোসামিন, আরেকটা কি, একটা হলো তোমার গ্লুকোসামিন, আরেকটা হলো তোমার গ্যালাক্টোসামিন, সরি গ্যালাক্টোসামিন, গ্যালাক্টোসামিন, গ্ল্যাক্টোসামিন। তো একটা গ্লুকোসামিন একটা গ্লুকোজ, দুইটাই সামিন আছে। তো সামিনটা তোমরা মাথায় রাখলে গ্লুকো আর গ্যালাক্টো, গ্লুকো আর গ্যালাক্টো, গ্লুকোজ থেকে একটা আসে আর একটা হলো গ্যালাক্টোজ থেকে আসে, এর জন্য একটা গ্লুকোসামিন আর একটা হলো গ্যালাক্টোসামিন, অর্থাৎ গ্লুকোজে কিছু চেঞ্জ হয়ে তোমার এই গ্লুকোসামিনটা তৈরি হয়, গ্যালাক্টোজে কিছু চেঞ্জ হয়ে এই গ্যালাক্টোসামিনটা তৈরি হয়, এর জন্য দুইটা নাম। তো গ্লুকোসামিন আর গ্যালাক্টোসামিন এগুলো কি, এগুলো হলো কার্বোহাইড্রেট ডেরিভেটিভ, অর্থাৎ এইগুলো ছিল, এই গ্লুকোসামিন মূলত গ্লুকোজ ছিল, এখান থেকে তোমার CH চলে যায় কিছু একটা আইসে, এই জন্য এটা গ্লুকোসামিন হয়ে গেছে। গ্যালাক্টোসামিন এটা গ্যালাক্টোজ ছিল, ওইখান থেকে তোমার CH চলে যায় কিছু একটা আইসে, এই জন্য এটা গ্যালাক্টোসামিন হয়ে গেছে। তো এইগুলা কি, এগুলো হলো তোমার কার্বোহাইড্রেট জাতক বা কার্বোহাইড্রেট ডেরিভেটিভ। এখন এই দুইটারই দুইটা কাজ তোমার এখানে দিয়ে আছে। তো প্রথমে তোমার গ্যালাক্টোসামিনের কাজটা দিয়ে আছে কি, এটা হলো তোমার তরুণাস্থি, এটা কি, এটা হলো তোমার তরুণাস্থির প্রধান দ্রব্য। তো তরুণাস্থি কি, তরুণাস্থি হলো আমাদের বডিতে কিছু হাড় আছে, ধরো হাড় বলতে আমরা বুঝি শক্ত যেগুলা, আমাদের বুঝি যে শক্ত যেগুলো হাতে বাঁধে যেগুলো আমাদের হাড়। তো এই শক্ত হাড় বাদেও আমাদের বডিতে কিছু নরম হাড় আছে, যেমন এই যে নাক, এই যে এরকম ভাবে নড়ানো যাচ্ছে, তো এটাও কিন্তু হাড়, বাট নরম হাড়। তারপরে এই যে এই কানের এখানে কিন্তু নড়ানো যাচ্ছে, এটাও কিন্তু হাড়, কিন্তু নরম হাড়। তো আমাদের বডিতে যে হাড়গুলো নরম, অর্থাৎ তোমরা যখন সেকেন্ড পেপারের 7 নাম্বার অধ্যায় পড়বা ওইখানে তোমার এইগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, বাট এখন জেনে রাখো আমাদের বডিতে যে নরম হাড়গুলো আছে ওইগুলাকে তোমার তরুণাস্থি বলা হয়, অর্থাৎ আমাদের বডির হাড়কে অস্থি বলা হয়, আর এই অস্থি যেগুলো নরম ওইগুলাকে তরুণাস্থি বলা হয়। তো এই যে তরুণাস্থি তৈরি হচ্ছে, তো এই তরুণাস্থির প্রধান দ্রব্য, অর্থাৎ তরুণাস্থি মেইনলি তোমার গঠিত হয় হলো এই গ্যালাক্টোসামিন দ্বারা, অর্থাৎ তরুণাস্থি মেইনলি তোমার এই গ্যালাক্টোসামিন দ্বারাই গঠিত হয়। তো এটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে, তরুণাস্থির প্রধান দ্রব্য হলো গ্যালাক্টোসামিন। তরুণাস্থির প্রধান দ্রব্য কি, গ্যালাক্টোসামিন। তো এটা তোমরা একটু মাথায় রাখবে, তরুণাস্থির প্রধান দ্রব্য গ্যালাক্টোসামিন। গ্লুকোসামিনের কাজ কি, এটা হলো তোমার হলো কাইটিনের মনোমার, কাইটিনের মনোমার, মনোমার। অর্থাৎ কাইটিন কি, কাইটিন তো তোমরা অলরেডি চিনে গেছো যে কাইটিন কি, এটা হলো একটা নাইট্রোজেন গঠিত পলিস্যাকারাইড।
এখন অনেকগুলা গ্লুকোসামিন একত্রিত হয়ে মূলত আমার এই কাইটিনটা তৈরি করে। অর্থাৎ যখন অনেকগুলা গ্লুকোসামিন একত্রিত হয় তখন হলে কাইটিনটা তৈরি করে। অর্থাৎ এই যে গ্লুকোসামিন এগুলো হলো কাইটিনের মনোমার, বা তোমার কাইটিন কি, কাইটিন হলো গ্লুকোসামিনের পলিমার। মনোমার পলিমার তো বোঝো যে অনেকগুলো মনোমার মিলে একটা পলিমার গঠিত হয়, জিনিসটা এরকম। কাইটিনের মনোমার অর্থাৎ অনেকগুলো গ্লুকোসামিন মিলে কাইটিনটা গঠিত হয়। এই হলো কাহিনী, এই হলো তোমার কার্বোহাইড্রেট জাতকের কাহিনী। তো জাতক কি, জাতক হলো তোমার এই কার্বোহাইড্রেটের যেই মানে তোমার অ্যালডিহাইড মূলক কিটোন মূলক আছে এগুলো সরে যায়, সরে তোমার অ্যাসিড আসতে পারে, তোমার অ্যালকোহল আসতে পারে, তোমার অ্যামিন আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। আসার পরে তখন কি হয়, তখন যেহেতু এগুলো কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়েছে বাট এগুলো তার কার্বোহাইড্রেট নেই, এই জন্য এগুলাকে কার্বোহাইড্রেট জাতক বলে। তো দুইটা এক্সাম্পল দিয়ে আছে, একটা হলো গ্লুকোসামিন আর একটা হলো তোমার গ্যালাক্টোসামিন। তো গ্যালাক্টোসামিন কি, এটা হলো তরুণাস্থির প্রধান দ্রব্য। আর হলো তোমার হলো গ্লুকোসামিন কি, গ্লুকোসামিন হলো তোমার কাইটিনের মনোমার। তো তুমি এইভাবে হলো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা। এখন আমি কিভাবে মনে রাখতাম, আমার গুলাই যেত যে কোনটা তরুণাস্থি আর কোনটা হলো কাইটিনের। আমি এই যে দেখো তরুণাস্থি ওয়ার্ডটা দেখো, মানে এখানে তো মেইন ওয়ার্ড হলো কাইটিন আর এখানে মেইন ওয়ার্ড হলো তরুণাস্থি, তাই তো? এখন দেখো তরুণাস্থি ওয়ার্ডটা দেখো আর কাইটিন ওয়ার্ডটা দেখো, এটা খুবই সিম্পল একটা ওয়ার্ড, আর এটাকে একটু মানে বিস্তৃত বা অন্যরকম টাইপের ওয়ার্ড, একটা বড় ওয়ার্ড। এখন তুমি গ্যালাক্টো আর গ্লুকোর মধ্যে যদি কম্পেয়ার করে, হ্যাঁ দুইটার মধ্যেই তোমার যুক্তবর্ণ আছে, দুইটাই কমপ্লেক্স টাইপের ওয়ার্ড, বাট কম্পারেটিভলি কিন্তু গ্যালাক্টো বেশি কমপ্লেক্স টাইপের ওয়ার্ড। আর এইখানে কিন্তু তরুণাস্থিটা বেশি কমপ্লেক্স, কাইটিনের থেকে তরুণাস্থি ওয়ার্ডটা বেশি কমপ্লেক্স। তো আমি এইভাবে মনে রাখতাম, তো আমার মাথায় থাকতো যে একটা তরুণাস্থির আর একটা হলো কাইটিনের। এখন কে কার, গ্লুকো আছে গ্যালাক্টো আছে, তো আমি পরে একটু মাথা খাটাতাম যে তরুণাস্থি ওয়ার্ডটা অনেক কমপ্লেক্স, তাহলে গ্যালাক্টো, গ্লুকো আর গ্যালাক্টোর মধ্যে গ্যালাক্টো অনেক কমপ্লেক্স, এই জন্য গ্যালাক্টো হলো তরুণাস্থির সাথে যাবে। তারপরে হলো তোমার কাইটিন, কাইটিন ওয়ার্ডটা কম্পারেটিভলি সিম্পল, তার মানে কি কাইটিন কার সাথে যাবে, গ্লুকোর সাথে যাবে, কারণ গ্লুকো হলো কম্পারেটিভলি সিম্পল। তো এইভাবে হলো তোমরা হলো এই জাতক গুলার কাজ মনে রাখতে হবে। এখানে এই দুইটা জিনিস জানলেই হবে, আর বেশি কিছু জানা লাগবে না। তো গেল, তাহলে মোটামুটি আমরা কার্বোহাইড্রেট জাতকটা কমপ্লিট করলাম। হ্যাঁ, কার্বোহাইড্রেট জাতকটা আমরা মোটামুটি তোমার কমপ্লিট করে দিলাম। তারপরে হলো তোমার তো জাতক শেষ। এরপরে কি, এরপরে হলো তোমার হলো আরেকটা লাস্ট প্রকারভেদ, যেটা বীজাণন ক্ষমতার ভিত্তিতে। লাস্ট প্রকারভেদ, বীজাণন ক্ষমতার ভিত্তিতে প্রকারভেদ। এটা তোমাদের অলরেডি আমি জানাই দিচ্ছি, জাস্ট এখানে একটু বিস্তারিত আলোচনা করব না, জাস্ট সবই তোমরা জানো, জাস্ট একটু রিক্যাপ করে দিব। বীজাণন ক্ষমতার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়, এটা তোমরা খুব ভালো করে জানো। এটা হলো রিডিউসিং সুগার, রিডিউসিং বা বিজারক, বিজারক শর্করা। আরেকটা কি, আরেকটা হলো তোমার নন রিডিউসিং, নন রিডিউসিং, রিডিউসিং বা হলো অবিজারক শর্করা। এই দুইটা তোমরা খুব ভালো করে জানো যে বিজারণ ক্ষমতার ভিত্তিতে একটা রিডিউসিং বা বিজারক শর্করা আর একটা নন রিডিউসিং বা অবিজারক শর্করা, এটা তোমরা খুব ভালো করে জানো। এখন কেন এই রিডিউসিং, কেন এই নন, এটাও তোমরা জানো। কারণ কি, এই কি করে, এই হলো তোমার ফেলিং দ্রবণ। এখন ওইখানে তোমার বলা আছে ফেলিং ও বেনেডিক দ্রবণ, এটা ওদের ভুল। ফেলিং দ্রবণ চা বেনেডিক দ্রবণ চা দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। তো আমি যেটা লিখছি এটা তোমার কারেক্ট, যে ফেলিং বা বেনেডিক দ্রবণ। বেনেডিক দ্রবণকে কি করে, বেনেডিক দ্রবণকে বিজারিত করতে পারে, দ্রবণকে বিজারিত করতে পারে, বিজারিত করতে পারে বা ওই দ্রবণ দ্বারা বিজারিত হয়। দ্রবণ দ্বারা বিজারিত হয়, সরি, বিজারিত করতে পারে না, দ্রবণ দ্বারা বিজারিত হয়। আমি এতক্ষণ ভুল বলছিলাম, মানে আমার মানে জিনিসটা ভুল হয়েছিল। আসলে এই দ্রবণ দ্বারা এরা বিজারিত হয়, এরা আসলে দ্রবণকে বিজারিত করতে পারে না, এরা দ্রবণ দ্বারা বিজারিত হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবে, এরা দ্রবণ দ্বারা বিজারিত। তো ওটা তোমার অত ইম্পর্টেন্ট, কেমিস্ট্রিতে যে তোমরা শিখবা যে কোনটা বিজারিত হচ্ছে, তোমরা জাস্ট লিখলেই হচ্ছে। বিজারিত স্যার অত দেখতে যাবে না কে কারে বিজারিত করছে, স্যার বিজারিত ওয়ার্ড পাইলে, দ্রবণ পাইলে তোমার নাম্বার দিয়ে দিবে, হয়তো দেখতে যাবে না কে কারে বিজারিত করছে। তো এরা কি হয়, এরা হলো তোমার ফিলিং দ্রবণ আর বেনেডিক দ্রবণ দ্বারা বিজারিত হয়। অর্থাৎ তোমার এই রিডিউসিং সুগারের মধ্যে যারা আছে এরা হলো ফিলিং দ্রবণ বা বেনেডিক দ্রবণ দ্বারা বিজারিত হয়, এরা হলো ফিলিং দ্রবণ বা বেনেডিক দ্রবণ দ্বারা বিজারিত হয়। তো এটা একটু মাথায় রাখবা, যে আমি একটু মানে আমি এতক্ষণ প্রথমের থেকে এই জিনিসটা একটু তোমাদেরকে ভুল পড়াইছি। আসলে তোমাদের বইটাই এমনি লেখা আছে, প্রথমের দিকে এই জিনিসটাই লেখা ছিল, আমার অত খেয়াল ছিল না। তো আসলে তোমার এই দ্রবণ দ্বারা বিজারিত হয়, এরা দ্রবণকে বিজারিত করে না, এই দ্রবণ দ্বারা বিজারিত হয়। তো এটা একটু মাথায় রাখবা। তো এটা ফিলিং দ্রবণ বা বেনেডিক দ্রবণ দ্বারা বিজারিত হয়। কারা হয়, এই রিডিউসিং সুগার বা তোমার হলো বিজারক শর্করা। যেহেতু এরা হয় আর এরা নন রিডিউসিং, তার মানে কি এরা হয় না। এটা হলো মেইন জিনিস, এদের মধ্যে পার্থক্যের মেইন জিনিস, যে একজন বিজারিত হয় আরেকজন হয় না। এখন আমাদের এক্সাম্পল গুলো জানা লাগবে। তো এইখানে যেমন এক্সাম্পল আছে, আমরা অমনি এক্সাম্পল শিখবো না, আমরা এক্সাম্পল শিখবো হলো মনো আর হলো ডাই, হলো এই রিডিউসিং সুগারের মধ্যে পড়ে এক্সেপ্ট, এক্সেপ্ট সুক্রোজ, এক্সেপ্ট সুক্রোজ। আর এর মধ্যে কারা আছে, এর মধ্যে পলি আছে, পলিস্যাকারাইড আছে, অলিগোস্যাকারাইড আছে, তারপরে কি আছে, সুক্রোজ আছে,
সুক্রোজ আছে। তো এরা সবাই কি, এরা সবাই হলো নন রিডিউসিং সুগার। তো এগুলা তোমরা অলরেডি জেনে গেছো, এগুলা কিন্তু নতুন ভাবে জানার কিছু না, আমি বারবার তোমাদের আলোচনা করছি, জাস্ট এখানে একটু ভুল ছিল, আমি উল্টাই দিছিলাম। আমি বলছিলাম কি যে এরা হলো মানে তোমার এই রিডিউসিং সুগার হলো এই দ্রবণ গুলাকে বিজারিত করে, আসলে না, আমার রিডিউসিং সুগার গুলো এই দ্রবণ দ্বারা বিজারিত হয়। এটা একটু ভুল করছিলাম, এটা একটু কারেকশন করে নিও, একটু কারেকশন করে না, তাও যদি মানে জিনিসটা অত ইম্পর্টেন্ট না। বিজারিত আর দ্রবণ থাকলেই হচ্ছে, কে কারে করছে ওটা কেউ দেখতে আসবে না, আর তোমাদের জানার জন্য একদম প্রপার জিনিসটা শিখবা। এই দ্রবণ দ্বারা বিজারিত হয়, দ্রবণকে করে না, এই জিনিসটা এ করে আর এ করে না। এক্সাম্পল কি, মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড এক্সেপ্ট সুক্রোজ, সুক্রোজ এর মধ্যে পড়ে না। আর ওইদিকে তোমার হলো ম্যালটোজের, ম্যালটোজ বা মল্টোজের একটা কাহিনী আছে, ওটা আংশিকও হইতে পারে আবার হইতে পারে, তো ওইটা এখানে আনবো না, মেইনলি ওটা রিডিউসিং। বাট পরে যদি আরো এক্সট্রা আরো ভিতরে ডিপে যাওয়া যায় তাহলে ওটা আংশিক। আর নন রিডিউসিং পলি, অলিগো আর ওই যে সুক্রোজ যে এখানে নেই। তো এইভাবে তোমরা এই বিজারণ ক্ষমতাটা অলরেডি তোমরা জানো, জাস্ট একবার একটু রিক্যাপ করে দিলাম। তো মোটামুটি আমার শর্করা টপিকটা শেষ, আমি মোটামুটি তোমাদেরকে সবই আগে পরে মিলে সবই কিন্তু কভার করে ফেলছি। তো বই দাগানো শেষ, সব শেষ। তো এটা আমার শর্করার পার্ট 4 ভিডিও ছিল, কারণ শর্করা টপিকটা অনেক বড়, এরপরে যেই টপিক গুলো আছে একটা টপিক এক ক্লাসেই হয়ে যাবে, বা একটা টপিকের জন্য 2টা ক্লাস লাগতে পারে, 2টার বেশি ক্লাস কোনো টপিকের জন্য লাগবে না। মানে এখানে সবচেয়ে কঠিন, কমপ্লেক্স আর বড় টপিক ছিল শর্করা, যেটা আমরা 4টা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে ফেলছি। তো আজকের ভিডিওর মাধ্যমে এই পার্ট 4টা ভিডিওর মাধ্যমে আমার শর্করা শেষ হয়ে গেল। তো নেক্সট ভিডিওতে আমরা হলো অ্যামিনো অ্যাসিড নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।